তো আমাদের আজকের এটা হচ্ছে 3 নাম্বার লেকচার, পরিমিতির, সাধারণ গণিতের পরিমিতি অধ্যায় 3 নাম্বার লেকচার। এটা আমরা এর আগে 2টা লেকচার অলরেডি নিয়েছি, ঠিক আছে? তো চলো ম্যাথ করা যাক। তো তোমরা যারা আগের যে ম্যাথগুলো করাইছি বা আগে যে 2টা লেকচার নেওয়া আছে, ওই 2টা ক্লাস যদি না করে থাকো তাহলে এটা বুঝবা না। অ্যাটলিস্ট এই ক্লাসটা তোমার বোঝার জন্য এর আগের ক্লাস তোমার দেখা প্রয়োজন। কারণ এর আগের ক্লাসে আমরা কি করছি, এই যে চতুর্ভুজ রিলেটেড যতগুলো ক্ষেত্রফলের সূত্র আছে সবগুলো আমরা দেখাইছি যে কিভাবে কি হইতে পারে, কেন হইতে পারে, ঠিক আছে? চলো শুরু করে ফেলি। তো প্রথম প্রশ্নে আমাদেরকে বলছে যে একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থে 3/2 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আয়তাকার বলছে না, তাহলে একটা আয়ত আঁকি আমরা। ধরো এটা একটা আয়ত যার দৈর্ঘ্য প্রস্থের এত গুণ। দৈর্ঘ্য হচ্ছে কি তোমার প্রস্থের এত গুণ। তাহলে ধরো এটাকে আমি, এটা প্রস্থ বলি, এটা প্রস্থ, কোনটা প্রস্থ? এটা আমি দৈর্ঘ্য, তাই না? তাইলে ধরো প্রস্থ হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য প্রস্থে 3/2 গুণ। এখন দৈর্ঘ্য কার এত গুণ? প্রস্থের। যার গুণ তাকে দিয়ে গুণ করে দাও। তাহলে কার গুণ? x এর। তাহলে x দিয়ে গুণ করে দাও, তার মানে 3x/2। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য কত? x, সেই প্রস্থ কত? x। দৈর্ঘ্য হচ্ছে প্রস্থে 3/2 গুণ, তাহলে দ্যাট মিনস দৈর্ঘ্য কত? 3x/2। আমি বলছি ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা ও কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তো পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদের এই এক্স এর ভ্যালুগুলো লাগবে, কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে গেলে আমাদের এক্স এর ভ্যালুগুলো লাগবে। সো আমাদের এক্স এর ভ্যালুটাকে বের করতে হবে। এখন এটা কি ধরনের চতুর্ভুজ বলো তো ভাইয়া? আমি যে বলি এটা এ বি সি ডি, এ বি সি ডি বলো তো কি ধরনের চতুর্ভুজ? এটা একটা আয়তাকার চতুর্ভুজ। তো আয়তের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্ষেত্রফল কি? এর যে ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফল কি জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ক্লিয়ার? সো এটা দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে 3x/2। দৈর্ঘ্য 3x/2 ইন্টু প্রস্থ কত? x। তাই গুণ করলে কত আসতেছে? এটা 3x² / 2। তোমাকে আমার প্রশ্নে এটার ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কি আমরা বলতে পারি না যে 3x² / 2 এটার ভ্যালুই কত? 384 বলা যায়? হ্যাঁ। তাহলে 3x² কত? 384। সুতরাং x ইকুয়াল কত? √384 ইন্টু 2 হতো, 2 হবে তো, ইন্টু 2/3। এটা দেখো কত আসে। তাহলে √384 ইন্টু 2/3। সেটা ভ্যালু আসতে 16। কত? 16 মিটার। সুতরাং x ইকুয়াল 16 মিটার। তাহলে তুমি x এর ভ্যালু পেয়ে গেছো। এখন তোমাকে বলছে যে এখান থেকে যে বর্গ, পরিসীমা এবং কর্ণর ভ্যালুটা বের করতে। তাহলে আগে আমরা পরিসীমাটা বের করি, সরি কর্ণ, ঠিক আছে? তাহলে কর্ণ বের করার জন্য আমরা কি করবো? এটা যোগ করে দিই এখান থেকে এখানে। যোগ করলাম। তাহলে বলতো এখানে 2টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? একটা হচ্ছে এ বি সি ত্রিভুজ, একটা হচ্ছে এ বি ডি, একটা হচ্ছে এ বি ডি ত্রিভুজ, একটা হচ্ছে বি সি ডি ত্রিভুজ। এখন এই 2টা ত্রিভুজ কি তোমার সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের অতিভুজ কত? বিডি। এবং এই যে অতিভুজ আছে, এই অতিভুজটা কিন্তু আবার কর্ণ। এ বি সি ডি যে চতুর্ভুজটা আছে, চতুর্ভুজের একটা কর্ণ হচ্ছে কত? বিডি। এই বিডি কর্ণটা আবার এ বিডি ত্রিভুজের কি? অতিভুজ। তাহলে আমরা এখানে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করে কিন্তু খুব সহজে অতিভুজ বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি জানি বলো? পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী অতিভুজ স্কয়ার সমান কত? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে এখানে অতিভুজ কত? বিডি। তাহলে কি আমরা বলতে পারি না যে বিডি স্কয়ার ইকুয়াল এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার? বলা যায়, হ্যাঁ। সুতরাং বিডি সমান কত? এ বি স্কয়ার প্লাস এডি স্কয়ার। এ বি এর ভ্যালু কত? এ বি হচ্ছে 3x/2, তাহলে এটা হবে
3x, তো এক্সের ভ্যালু কত 16, তাহলে 3 × 16/2 তার উপর স্কোয়ার প্লাস AD এর ভ্যালু কত, AD এর ভ্যালু হচ্ছে এক্স, এখন এক্সের ভ্যালু কত 16, তাহলে 16 স্কোয়ার। দেখো এটা কত আসে, তাহলে এটা হচ্ছে আমাদের √3 × 16/2 এর উপর স্কোয়ার, 3 × 16/2 এর উপর স্কোয়ার প্লাস 16 স্কোয়ার। সেটা আসতেছে আমাদের 8√13। কত এটা 8√13। ক্লিয়ার এতটুকু? তো এটা হচ্ছে আমাদের কত কর্ণের দৈর্ঘ্য। সো কর্ণের দৈর্ঘ্য বের করা হয়ে গেছে। এবার আমাদেরকে বলছে যেটা পরিসীমা নির্ণয় করতে। পরিসীমা জিনিসটা কি বলো তো? পরিসীমা হচ্ছে তুমি এই বিন্দু থেকে শুরু করে, যে কোনো বিন্দু থেকে শুরু করে পুরো রাস্তাটা ঘুরে আবার এই বিন্দুতে আসবা। তো পুরো রাস্তাটা ঘুরে একই বিন্দুতে ফিরতে তোমার যতটুকু দূরত্ব অতিক্রম করা লাগবে সেটা হচ্ছে আমাদের পরিসীমা। তাহলে আমরা যদি A থেকে শুরু করে B তে যাই, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম করলাম AB, তারপর BC, তারপর CD, তারপর DA। আলটিমেটলি পরিসীমা কত 2 × A + B। ঠিক আছে, ধরো এটাকে দিলাম আমরা A, এটাকে দিলাম আমরা B, 2 × A + B। কেন? কারণ এই বাহু এবং এই বাহু সমান, এই বাহু এবং এই বাহু সমান। ক্লিয়ার? তাহলে পরিসীমা কি হবে আমরা যদি লিখি, পরিসীমা হচ্ছে তোমার 2 × A + B, 2 × A এর ভ্যালু কত 3x/2, তাহলে 3 × x এর ভ্যালু কত 16/2 প্লাস B এর ভ্যালু কত x, তাহলে x এর ভ্যালু কত 16, তাহলে 2 এটা কাটা, তাহলে 8, 3 এটা কত 24, 2 × 24 + 16 এটা 40, মেবি 80 মিটার, তাই না? তো এখানে কত যোগ হয় 6, 10, 40, 80 মিটার। ঠিক আছে, তাহলে পরিসীমা কত? পরিসীমা হচ্ছে 80 মিটার। তাহলে বুঝছো আসলে এই ম্যাটটা? এই ম্যাটটা বোঝার জন্য তোমার গতকাল যে ক্লাসটা নিয়েছি আমরা, এর আগে যে ক্লাসটা তোমার করা লাগবে। ওইখানে আমরা চতুর্ভুজ রিলেটেড যতগুলো সূত্র আছে সবগুলো ডিরাইভ করছি। তা আমার তোমাদেরকে বলছি যে কোনটার জন্য কি হবে। সো আশা করি পারবা। চলো নেক্সট ম্যাথে যাওয়া যাক। খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। বলছে যে একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 2000 বর্গমিটার। যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তা আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। তাহলে দেখো তো, আমরা আয়ত কি, এটা একটা আয়ত ধরো। এই আয়তের ক্ষেত্রফল দেওয়া আছে 2000 বর্গমিটার। ধরো এটা হচ্ছে ABCD, ABC একটা আয়ত দেওয়া আছে। এর ক্ষেত্রফল কত 2000 বর্গমিটার। তাহলে ধরো এর দৈর্ঘ্য হচ্ছে x, প্রস্থ হচ্ছে y। ঠিক আছে, তাহলে প্রশ্ন মতে বলো তো, আমি লিখি প্রশ্ন মতে x × y কত 2000। কেন? কারণ আয়তের ক্ষেত্রফল সূত্র কি দৈর্ঘ্য × প্রস্থ। তাই দৈর্ঘ্য যদি x হয় এবং প্রস্থ যদি y হয় তাহলে xy ইকুয়াল কত 2000। বলছে যদি এর দৈর্ঘ্য 10 মিটার কম হতো তাহলে এটা বর্গক্ষেত্র হতো। তাইলে এটার দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তাহলে নতুন দৈর্ঘ্য কি হবে লিখি, দৈর্ঘ্য 10 মিটার কম হলে এটার দৈর্ঘ্য তো x, এখন 10 মিটার কম হলে দৈর্ঘ্য কত হবে 10 - x, তাই না? হ্যাঁ, সরি 10 - x হতো x - 10, নতুন দৈর্ঘ্য কত x - 10। এখন বলছে যদি 10 মিটার কম হয় তাহলে এইটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। কী হবে? এটা একটা বর্গক্ষেত্র হবে। এখন বর্গক্ষেত্র হইতে গেলে বলো তো দৈর্ঘ্য এবং প্রস্থ কি হবে? সেম হইতে হবে। তাহলে দেখো আমি আবারও বলি, যদি তোমার বর্গক্ষেত্র হওয়া লাগে তাহলে দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটা কী হইতে হবে? সেম হইতে হবে। এখন তোমাকে বলছি যদি 10 মিটার কম হয়, মানে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তাহলে এটা একটা বর্গক্ষেত্র হবে। তাহলে তোমাকে ইনডাইরেক্টলি এটা বলে নাই যে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় তাহলে ওটা প্রস্থের সমান হয়ে যায়। তাহলে x - 10 = কত বলো তো y। কেমন আসছে? বর্গক্ষেত্র হবে। তো বর্গক্ষেত্র হইতে গেলে তোমার দৈর্ঘ্য প্রস্থ দুইটাই সেম হইতে হবে। এখন বলছে এখানে যে দৈর্ঘ্য 10 মিটার কম হলে বর্গক্ষেত্র হবে। এখন দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় এবং সেটা যদি তোমার বর্গক্ষেত্র হইতে হয়
তাহলে এটা অবশ্যই প্রস্থের সমান হতে হবে, কারণ বর্গের ক্ষেত্রে আমরা জানি দৈর্ঘ্য এবং প্রস্থ দুইটাই কি সেম। তাহলে x-10 নতুন দৈর্ঘ্য, কারণ 10 মিটার কমে গেছে, এটার ভ্যালু কী হবে, y এর সমান হবে বা প্রস্থের সমান হবে। কারণ প্রস্থের সমান যেটা না হয় তবে সেক্ষেত্রে কখনোই এটার ভ্যালু বর্গক্ষেত্রের সমান হবে না। ক্লিয়ার এতটুকু? তো এবার আমাদেরকে বলছে এটার যেই দৈর্ঘ্য প্রস্থটা নির্ণয় করতে, তাই না? তাহলে আমরা y এর ভ্যালু কত পাইছি, y এর ভ্যালু হচ্ছে x-10। এখন y এর ভ্যালু তুমি বসাই দাও, এটা ধরো 1 নং সমীকরণ, তাহলে y এর ভ্যালু 1 নংয়ে বসিয়ে পাই, তাহলে লিখে দাও y এর মান 1 নংয়ে বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে 1 নংয়ে কী দেওয়া আছে, x, y এর ভ্যালু কত, x-10 ইকুয়াল কত হবে 2000। তো গুণ করলে কত হয়, x² মাইনাস 10x, 2000 থেকে পাশে পাঠাতে হলে কত হবে, -2000 ইকুয়াল কত, 0। সুতরাং x ইকুয়াল কত, শুরুতে হবে মাইনাস বি, বি হচ্ছে এক্সের সহগ, তাই এক্সের সহগ কত, -10, তাহলে কত হবে +10, তারপর প্লাস মাইনাস টু বি স্কোয়ার মাইনাস 4ac, বি কত 10, তাহলে এটা স্কোয়ার করলে কত 100, তারপর -4ac, তাহলে -4 ইন্টু এর ভ্যালু কত, এ হচ্ছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ কত 1 ইন্টু সি, সি হচ্ছে তোমার কনস্ট্যান্ট ভ্যালু, কনস্ট্যান্ট ভ্যালু কত -2000, তাহলে -2000 ডিভাইড বাই 2 আছে। এবার একবার প্লাস নিয়ে এটা ভ্যালু আসবে, এটা মাইনাস নিয়ে তো প্লাস নিয়ে, আরটা হচ্ছে মাইনাস নিয়ে, তো প্লাস নিয়ে কত আসে, প্লাস নিয়ে হচ্ছে তোমার ভ্যালু +10, তারপর +√ এটার ভ্যালু কত আসে, রুট সরাই দিই, ডাইরেক্ট ভ্যালুটা বসে, তাহলে √ 104 ইন্টু 2000, সেটা আসতে আসতে 90, রুট সহ 90 ডিভাইড 2, তাহলে কত হবে এটা 100 ডিভাইড বাই 2 মানে কত 50 মিটার। তবে মাইনাস নিয়ে কত আসবে, মাইনাস নিয়ে হচ্ছে আমাদের +10 -90/2, তাহলে কত হবে -80/2 ইকুয়াল কত -40, কিন্তু এটা গ্রহণযোগ্য না। কেন, বিকজ দৈর্ঘ্য প্রস্থ মানে মোট কথা দূরত্ব কোনোদিন নেগেটিভ হইতে পারে না। তাহলে আমাদের যদি এটা নেগেটিভ মান আসে, দ্যাট মিনস এটা গ্রহণযোগ্য না। তাহলে তুমি কি লিখে দিবে, ভাই এটা হচ্ছে গ্রহণযোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, সো আমাদের দৈর্ঘ্য ভ্যালু কত আসছে 50 মিটার। এখন প্রস্থ কত, তাই না, তোমার তো আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে, বড় ক্ষেত্রের না। তো এর প্রস্থ কত বের করি, তাহলে এই যে 50 ভ্যালুটা আছে, এটা থেকে কত কম হয়, 10 কম হবে, তাই না, কত কম হবে, 10 কম হবে। আসলে কি 10 কম হবে, না হইতে পারে, আমরা জানি না, আমরা বসাই 1 নং বসাই। কেন, কারণ 1 নংটা আমাদের কার জন্য আসছে, 1 নংটা হচ্ছে আমাদের আয়তের জন্য দেওয়া আছে। তাহলে এখানে মান বসে কত, সুতরাং y সমান কত 2000 ডিভাইড বাই 50, তাহলে ভাগ করে দাও, তাহলে 2000 ডিভাইড বাই 50 40 মিটার, সেম আগেরটা আসছে 40 মিটার। তাহলে তার দৈর্ঘ্য কত 50 মিটার, প্রস্থ কত 40 মিটার। ঠিক আছে, সুতরাং দৈর্ঘ্য হচ্ছে কত 50 মিটার এবং প্রস্থ হচ্ছে আমাদের 40 মিটার। আশা ম্যাথটা বুঝতে পারছো। এখানে সবচেয়ে ট্রিকি যে পার্ট সেটা ছিল যে আমাদের দৈর্ঘ্য যদি কমানো হয় তাহলে সেটা বর্গক্ষেত্র হবে। এখন তোমাকে এটা বোঝা লাগবে যে দৈর্ঘ্য যদি 10 মিটার কম হয় সেটা বর্গক্ষেত্র হবে, তাহলে বর্গক্ষেত্র হইতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থটা সেম হবে। তাইলে আমরা যে দৈর্ঘ্যটা কমাইতেছি এটা আলটিমেটলি কি প্রস্থের সমান হয়ে গেছে না? হ্যাঁ ভাই, প্রস্থের সমান হয়ে গেছে, বুঝছো এতটুকু? তাহলে চলো, যদি এই ম্যাথটা বুঝে থাকো তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়। নেক্সট আমাদেরকে বলছে একটি বর্গাকার মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটি রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো। ধরো তোমাকে একটা বর্গাকার মাঠ দেওয়া আছে, ঠিক আছে, কি দেওয়া আছে ভাই, বর্গাকার মাঠ দেওয়া আছে। এখন এই যে বর্গাকার মাঠ আছে, এখানে কি দুইটা হয়েছে, একটা কেটে দিই। তাহলে এই যে বর্গাকার মাঠটা আছে, ধরো এই মাঠটা আমরা বসালাম এখানে। এখন এই বর্গাকার মাঠের ভিতরে চারদিকে 4 মিটার চওড়া একটা রাস্তা আছে। এই রাস্তাটা কোনটা বলো তো, এইটা। ঠিক আছে, 4 মিটার চওড়া একটা রাস্তা আছে, তাহলে এটা কত 4 মিটার, কত 4 মিটার, 4 মিটার।
4 মিটার। 4 মিটার একটা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে দেখো এখানের মধ্যে তোমার যে বর্গটা আছে, ধরো এই বর্গ যে বাহু, প্রতিটা বাহু ধরো x মিটার, তো এটা কত? এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স, এটাও এক্স। তাহলে বর্গের বাহু কত? x মিটার। এবার রাস্তা বাদে ভিতরে বলো তো আরেকটা বর্গ তৈরি হয়েছে না এখানে? আমরা এটা নীল কালার দিয়ে দিই। দেখো তো, তোমার নীল কালার একটা বর্গ আছে আর একটা হলুদ কালার বর্গ আছে। তো হলুদ কালারটা হচ্ছে তোমার মাঠ, আর নীল কালারটা হচ্ছে গিয়ে তোমার রাস্তা বাদে, রাস্তাটি বাদ দিয়ে দিই, যে 4 মিটার পিছনে রাস্তাটা আছে, এই রাস্তাটা বাদে ভিতরে উৎপন্ন যেই বর্গটা আছে সেটা। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। তাহলে আমাদেরকে বলছে রাস্তা বাদে মাঠের ভিতরের ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা যদি কোনোভাবে বড় যে বর্গটা আছে এইটা থেকে রাস্তার ক্ষেত্রফলটা বাদ দিয়ে দেই, তাইলে কি আমরা ভিতরে যে ক্ষেত্রফলটা সেটা পাবো না? ভিতরে মাঠের যে ক্ষেত্রফল, বুঝছো এটা? তাহলে বড় যেই বর্গটা আছে তার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো এক্স। তাহলে যদি প্রতিটা বাহুর দৈর্ঘ্য এক্স হয় তাহলে তার ক্ষেত্রফল কত? আমরা লিখি, কত হবে ক্ষেত্রফল? ক্ষেত্রফল হচ্ছে তোমার বাহুদ্বয়ের গুণফল, তাই না? যেহেতু বর্গ, তাহলে বর্গের ক্ষেত্রফল সূত্র কি? বাহুদ্বয়ের গুণফল। তাহলে বাহু কত? এক্স, তাহলে এটা কত হবে? এক্স স্কোয়ার। এবার তো রাস্তা বাদ দিলে ভেতরের যেই কি বলে এটা, ভিতরের যে বর্গটা আছে তার বাহুর দৈর্ঘ্য কত? চিন্তা করো, পুরাটা হচ্ছে তোমার এক্স, এতটুকু কত? 4 মিটার, এদিকে কত? 4 মিটার। তাহলে বাকি এতটুকু কত? এক্স মাইনাস এই 4 মাইনাস উপরের 4, তাই না? চিন্তা করে দেখো, পুরা যে বর্গটা আছে বর্গের প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? এক্স, দ্যাট মিনস এই দৈর্ঘ্যটা কত? এক্স। তাহলে ভিতরে এতটুকু কত? এটা কত হবে? দেখো, উপর থেকে 4 কাটা, নিচের থেকে 4 চলে গেছে, তাহলে থাকতেছে কত? ভিতরে এটা না, এক্স মাইনাস 8। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। তাহলে আমরা কি বলবো? রাস্তা বাদে, দাঁড়াও, মাঠের ভিতরে 4 দিকে রাস্তা, যদি এই রাস্তা ক্ষেত্র হয় রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্র কত? রাস্তা বাদে মাঠের ভেতরের দৈর্ঘ্য, বলতো রাস্তা বাদে মাঠের ভিতরে দৈর্ঘ্য কত হবে? পুরোটা হচ্ছে এক্স, তাতে কতটুকু বাদ যাবে? উপরে 4 চলে যাচ্ছে, নিচে কত? 4 মিটার, মোট কত? এক্স মাইনাস 8 মিটার। ক্লিয়ার এতটুকু? হ্যাঁ। তাহলে পাইছো এখানে যেহেতু বর্গ, তার মানে প্রতিটা বাহু সমান। যদি এটা যদি এক্স মাইনাস 8 হয় তাহলে এটাও এক্স মাইনাস 8, এটাও এক্স মাইনাস 8, এটাও এক্স মাইনাস 8। ক্লিয়ার এতটুকু? এবার তোমাকে দেওয়া আছে যে যদি রাস্তার ক্ষেত্রফল 1 হেক্টর হয় তবে রাস্তা বাদে মাঠের ভিতরে ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে বলো তো পুরাটার ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার। ভেতরের মাঠের ক্ষেত্রফল কত? এক্স মাইনাস 8, তার উপর হোল স্কোয়ার। তা আমরা যদি পুরো এক্স স্কোয়ার থেকে এই এক্স মাইনাস 8 হোল স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাইলে কি আমরা ভেতরের যে ক্ষেত্রফলটা সেটা পাবো না? চিন্তা করো তো, পুরোটা হচ্ছে এক্স স্কোয়ার, মাঝখানে এখানে একটা ক্ষেত্র পাইতেছো না? এই পুরোটা ক্ষেত্র বলতে যদি আমরা এই ক্ষেত্রটা বাদ দিয়ে দিই, তাইলে কি আমরা রাস্তার ক্ষেত্রফলটা পাইতেছি না? এই ক্ষেত্রফলটা চিন্তা করো তো, পুরোটা হচ্ছে এক্স স্কোয়ার, তার থেকে আমার ভিতরে যে মাঠটা আছে এই মাঠের ক্ষেত্রফল বাদ দিয়ে দিলাম, তাহলে আমরা কি এই যে লাল দাগ দিয়ে যেটা লিখছি যে রাস্তাটা দেওয়া আছে এই রাস্তার ক্ষেত্রফল পাবো না? অবশ্যই পাবো। তাহলে পুরোটার ক্ষেত্রফল কত? এক্স স্কোয়ার, তার থেকে কতটুকু বাদ দিব? এই ভিতরে মাঠ, তাই ভিতরে মাঠের ক্ষেত্রফল কত? এক্স মাইনাস 8 স্কোয়ার। কেমন আসছে এটা? দেখো, এটা হচ্ছে এক্স মাইনাস 8, এটা বর্গেরটা বাহু কত হয়েছে? এক্স মাইনাস 8। এখন বর্গের প্রতিটা বাহুই তো সমান, প্রতিটা বাহুই কত? এক্স মাইনাস 8। তাহলে আমরা বর্গের ক্ষেত্র সূত্র কি জানি? যেই বাহুটা থাকে তার স্কোয়ার, তাহলে এক্স মাইনাস 8 তার উপর স্কোয়ার। তো আমাদের ভ্যালু কত আসতেছে? এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 8 তার উপর স্কোয়ার। এখন এটা হচ্ছে কি বলতো, এক্স স্কোয়ার কি? পুরো মাঠের ক্ষেত্রফল। এক্স মাইনাস 8 কি? মাঠের ভেতরে রাস্তা বাদে বাকি ক্ষেত্রফল। তো আমরা যদি এক্স স্কোয়ার থেকে এক্স মাইনাস 8 বাদ দিয়ে দিই তাহলে কি রাস্তার ক্ষেত্রফল পাবো না? হ্যাঁ।
তো এটা কত আসতেছে? রাস্তার ক্ষেত্রে 1 হেক্টর তোমাকে দেওয়া আছে। 1 হেক্টর মানে হচ্ছে 10,000 মিটার বা বর্গমিটার। একক, দশক, শতক, হাজার, অযুত, বর্গমিটার। ক্লিয়ার? এতটুকু বুঝছো আশা করি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস, এটাকে সূত্র পেলে কী হবে? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, প্লাস হবে না, এবার মাইনাস হবে। মাইনাস 64 ইকুয়াল কত? 10,000 শতক, হাজার, অযুত। তাহলে এক্স স্কোয়ার কাটা থাকতেছে কত? 16x ইকুয়াল কত? একক, দশক, শতক, হাজার, অযুত প্লাস 64। সুতরাং এক্স ইকুয়াল কত? একক, দশক, শতক, হাজার, অযুত প্লাস 64 ডিভাইড বাই 60। দেখো এটা কত আসছে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত প্লাস 64 ডিভাইড বাই 16। সেটা আসতেছে আমাদের 629। কত এটা? 629 মিটার। তাহলে তুমি এক্সের ভ্যালু কত পাইতেছো? এক্সের ভ্যালু হচ্ছে 629 মিটার। তো তোমাকে বলছে রাস্তা বা মাঠের ভিতরে ক্ষেত্র নির্ণয় করো। তো এক্স হচ্ছে গিয়ে কার ভ্যালু বলো তো? এক্স হচ্ছে বড় যে বর্গটা তার ভ্যালু। বাট তোমার তো বড় বর্গের ভ্যালু লাগবে না, তোমার কার ভ্যালু লাগবে? তোমার লাগবে ভিতরে যে চতুর্ভুজটা আছে বা ভিতরে যে মাঠ আছে এই মাঠের ক্ষেত্রফল। তো ভেতরে মাঠের দৈর্ঘ্য কত? মাঠের ভিতরে দৈর্ঘ্য এত। আমরা লিখি ভেতরের যে মাঠ আছে, ভেতরের মাঠের দৈর্ঘ্য বলো তো। ভেতরের মাঠের দৈর্ঘ্য কত? এক্স মাইনাস 8। তো এক্সের ভ্যালু কত? 629 মাইনাস 8 এগুলো কত? 621 মিটার। তাহলে ভিতরে মাঠে কি পাইছো? দৈর্ঘ্য পাইছো। আর যদি ভিতরে মাঠে একটা বর্গ, তাহলে তার ক্ষেত্রের সূত্র কি? তার বাহুদ্বয়ের বর্গ। সুতরাং ক্ষেত্রফল কত হবে? এটার স্কোয়ার। তাহলে 621 তার স্কোয়ার। তাহলে কত আসে? এটা 621 স্কোয়ার। সেটা আসছে 38,000 না, এক দশ শতক, হাজার, অযুত, দশ শতক, হাজার, এক দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ চলে আসতেছে না, 3,85,000। এত বেশি? 3,85,641 মিটার স্কোয়ার। আসলে ব্যাপারটা বুঝছো? দেখো আমরা এখানে কী করছি। শুরুতে আমাদের কাছে যে দেওয়া আছে হচ্ছে গিয়ে তোমার এই যে ক্ষেত্রফলটা আছে, সেটা কার ক্ষেত্রফল? রাস্তার ক্ষেত্রফল। রাস্তার ক্ষেত্রফল কত? রাস্তার ক্ষেত্রফল হচ্ছে আমাদের কত? 1 হেক্টর। এখন এই যে বড় একটা বর্গ আছে, এই বর্গের ভিতরে হচ্ছে তোমার 4 মিটার চড়া একটা রাস্তা আছে। তো 4 মিটার চড়া যে রাস্তাটা আছে এটা কিন্তু বর্গের ভিতরে আছে, বাইরে নেই। ঠিক আছে? তাহলে 4 মিটার চড়া রাস্তা আছে। এখন এই রাস্তাটা যদি আমরা বাদ দিয়ে দিই, রাস্তার যে দৈর্ঘ্য প্রস্থ সেটা যদি আমরা বাদ দিই, তাইলে কি আমরা ভিতরে একটা বর্গ উৎপন্ন হচ্ছে সেটা পাবো না? যে মাঠটা আছে ভিতরে, সেই মাঠটা পাবো না? আমরা অবশ্যই পাবো। তা আমরা কি করছি? বড় যে বর্গটা আছে সেটা, আচ্ছা আমরা বড় বর্গ না বলে এগুলো ডিফাইন করে দিই। কোনটা? ধরো বড়টা হচ্ছে আমাদের এ, বি, সি, ডি। ভিতরটা হচ্ছে আমাদের ই, এফ, জি, এইচ। তাহলে এখানে মোট 2টা বর্গ আছে। একটা হচ্ছে এ বি সি ডি বর্গ। এটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য তো এক্স। আর এটার ভিতরে কি আছে? 4 মিটার চড়া একটা রাস্তা আছে। এবং 4 মিটার চড়া রাস্তার যদি আমি বাদ দিই, তাহলে ভিতরে একটা চতুর্ভুজ উৎপন্ন হয়েছে। ওইটা আবার কি? ই এফ জি এইচ চতুর্ভুজ। ওর ওইটা একটা বর্গ। এখন আমরা কি করলাম? এই যে বড় যে চতুর্ভুজটা আছে সেটার ক্ষেত্রফল নিলাম, সেটা কত? এক্স স্কোয়ার। ভেতরে যে চতুর্ভুজ আছে তার ক্ষেত্রফল নিলাম, সেটা কত? এক্স মাইনাস 8 হোল স্কোয়ার। তো আমরা যে বড় ক্ষেত্রফল থেকে ভিতরের ছোট ক্ষেত্রফলটাকে বাদ দিয়ে দিই, তাহলে কি এর মাঝখানে যেই আয়তনটা পড়তে, এর আয়তন না, এর মাঝখানে যে ক্ষেত্রফলটা পড়তেছে সেটা কি পাবো না? হ্যাঁ। এখন এই মাঝখানে যে ক্ষেত্রফল সেটা তো আমাদের রাস্তার ক্ষেত্রফল। ওটার সঙ্গে কত দেওয়া আছে? 1 হেক্টর। এখন 1 হেক্টর সমান কত? 10,000 মিটার, সরি 10,000 মিটার স্কোয়ার। সো আমরা কি করলাম? ক্যালকুলেশন করে এক্সের ভ্যালু বের করলাম। এখন এক্স হচ্ছে কি? বড় বর্গের দৈর্ঘ্য। সো আমাদের তো বড় বর্গটা বলা নেই, আমাদের হচ্ছে মাঠের ভেতরে, রাস্তা বাদে মাঠের ভেতরে যে বর্গটা আছে তার ক্ষেত্রফল, তাই না? সো ওইটা কত? ওইটা হচ্ছে এক্স মাইনাস 8 তার বাহুর দৈর্ঘ্য। তাহলে ওইটা ক্ষেত্রফল কত? এক্স মাইনাস 8 স্কোয়ার। যেহেতু বর্গ, তাহলে বর্গের ক্ষেত্র সূত্র কি? যে বাহুর থাকবে তার বাহুর বর্গ। সুতরাং ক্ষেত্র সংখ্যা কত? 621 স্কোয়ার। তাহলে আমাদের উত্তর কত আসছে? 3,85,641 মিটার স্কোয়ার। পারবো আশা করি। চলো নেক্সট মধ্যে যাওয়া যায়। নেক্সট উদাহরণ 11। এটি সামান্তরিক ক্ষেত্রের ক্ষেত্রফল 120 বর্গ সেন্টিমিটার
এবং এটি কর্ণ 24 সেন্টিমিটার। কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। কি বলছে? সামান্তরিক। সামান্তরিক ক্ষেত্রফল দেওয়া আছে, ধরো এটার মধ্যে এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি সামান্তরিক দেওয়া আছে। একটি কর্ণ 24 সেন্টিমিটার, তার আমরা কর্ণ আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের একটা কর্ণ, একটা কর্ণ দেওয়া আছে আমাদের কাছে। তো এই যে কর্ণটা আছে, এই কর্ণের দৈর্ঘ্য তো, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে আমাদের এখন ঠিক আছে। তো এই কর্ণের দৈর্ঘ্য তো, কর্ণের দৈর্ঘ্য হচ্ছে 24 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে 24 সেন্টিমিটার। ক্ষেত্রফল কত? 120 বর্গ সেন্টিমিটার। সো বলছে যে কর্ণটির বিপরীত কৌণিক বিন্দু থেকে, তো বিপরীত কৌণিক বিন্দু কয়টা আছে এখানে? দুইটা, একটা হচ্ছে এইটা, আরটা হচ্ছে বি বিন্দু, একটা হচ্ছে ডি। এই বিন্দু থেকে উক্ত কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। অঙ্কিত লম্ব ধরো হচ্ছে এটা, অঙ্কিত লম্ব, এটাকে ধরি আমরা ডি, ঠিক আছে। সো বলছে এটা, এইটার দৈর্ঘ্য নির্ণয় করতে। এখন এটা কি? সামান্তরিক। তো সামান্তরিকের মধ্যে তোমার কি কি দেওয়া আছে? একটা হচ্ছে কর্ণ দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে? ওই কর্ণের বিপরীত যে কৌণিক বিন্দু আছে সেখান থেকে কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে ডি পরিমাণ বা ডি সেন্টিমিটার। এবার তোমাকে বলছে এই ডি এর পরিমাণ বের করতে। এখন আমরা যখন এই যে সামান্তরিকের ক্ষেত্রফল যে সূত্রটা আছে এটা ডিরাইভ করতেছিলাম, তখন সামান্তরিকের জন্য আমরা দুইটা সূত্র ডিরাইভ করছি। একটা হচ্ছে যদি এর, মানে এখন যে কেসটা বলতেছি, এর বিপরীত কৌণিক বিন্দু থেকে তোমার দূরত্ব দেওয়া থাকে, যদি এইটা হয় তবে সেই ক্ষেত্রে একটা সূত্র পাইছি। আর একটা হচ্ছে তো যদি সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তখন একটা সূত্র, ঠিক আছে। সো আমাদের এখানে কি দেওয়া আছে? একটা কর্ণ এবং কর্ণের প্রঙ্কিত লম্ব দেওয়া আছে। তাহলে আমরা কি করবো? 2 নাম্বার যে সূত্রটা শিখছি সেই 2 নাম্বার সূত্র ইউজ করবো। সেটা কি? সেই ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার, এই যে কর্ণ আছে, ধরো কর্ণের দৈর্ঘ্য হচ্ছে ডি, এটাকে ধরো ডি1, এটা ধরো ডি2, না এটা ধরি, এটা ধরো এইচ, ঠিক আছে। অ্যাকচুয়ালি এইটাকে এইচ ধরা উচিত ছিল। এটা ধরো এইচ, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে ডি। তো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং ওই কর্ণের উপর যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া থাকে, তবে তোমার সামান্তরিক ক্ষেত্রফল হবে এইচ ইন্টু ডি, একদম ডাইরেক্ট সূত্র এটা, এইচ ডি। তাহলে এক্ষেত্রে তোমার কী কী দেওয়া আছে? ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে ক্ষেত্রফল কত? তাহলে ক্ষেত্রফল কত? 120 বর্গ সেন্টিমিটার স্কোয়ার, তার মানে কত? বর্গ সেন্টিমিটার, 120 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে হচ্ছে কি আমাদের এই যে কর্ণের দৈর্ঘ্য এবং এই যে লম্বের দৈর্ঘ্য, এই দুইটার গুণফলই কি তোমার ক্ষেত্রফলের সমান। তার মানে 24 ইন্টু ডি ইকুয়াল কত? 120। সুতরাং ডি সমান কত? 120 ডিভাইড বাই 24 ইকুয়াল কত আসে এটা? তাহলে 120 ভাগ 24, সেটা আসছে 5, কত? 5 সেন্টিমিটার। এটাই অ্যান্সার, এটাই আনসার। আশা করি ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে। সো এটা হচ্ছে ডাইরেক্ট সূত্র। যদি জানো যে কোনো একটা কর্ণ দেওয়া আছে এবং ওই কর্ণের উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেওয়া আছে, বিপরীত কৌণিক বিন্দু হওয়া লাগবে, বিপরীত কৌণিক বিন্দু থেকে ওই যে কর্ণটা আছে কর্ণের উপর অঙ্কিত লম্ব দেওয়া আছে, তো সেক্ষেত্রে তুমি ডাইরেক্ট সূত্র ইউজ করতে পারবা যে কর্ণের দৈর্ঘ্য ইন্টু লম্বের দৈর্ঘ্য। আশা করি ম্যাথটা বুঝছো। চলো নেক্সট পেজে যাওয়া যাক। খুবই ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। প্রশ্নে বলছে যে একটি সামান্তরিকের দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার এবং 8 মিটার, বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার, ক্ষুদ্রতম কর্ণটি হচ্ছে 10 মিটার। তাহলে অপর কর্ণটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। তাহলে করি আমরা একটা সামান্তরিক আগে। তাহলে এই সামান্তরিকের মধ্যে ধরো এটা হচ্ছে এ বি সি ডি, এ বি সি ডি, এটা কি বিন্দু? এটা হচ্ছে বি বিন্দু। তাহলে এ বি সি ডি একটা সামান্তরিক। এই সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য 12 মিটার এবং 8 মিটার। দ্যাট মিনস এটা কত? 12 মিটার, এটা কত? 8 মিটার।
এবং যে ক্ষুদ্রতম কর্ণটা আছে, এখন বলো তো এখানে ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এসি নাকি বিডি? অবশ্যই বিডি, দেখে তো বুঝে যাচ্ছে। ক্ষুদ্রতম কর্ণ কত? বিডি। এই ক্ষুদ্রতম কর্ণের মান কত? ক্ষুদ্রতম কর্ণের মান হচ্ছে 10 মিটার। এটা কত মিটার? 10 মিটার। তোমাকে বলছে অপর যে কর্ণটা আছে, মানে হচ্ছে আমাদের যে অপর কর্ণ, এ কি বলে? এসি। এসির ভ্যালু বের করতে বলছে। তো ধরি এসি হচ্ছে তোমার ডি মিটার। এটা বোঝা যাচ্ছে না? না, এটা কত? 10 মিটার। এবার তোমার কী কী দেওয়া আছে? যে সামান্তরিক আছে, সামান্তরিকের বাহুগুলো দেওয়া আছে। কী দেওয়া আছে? সামান্তরিকের বাহু দুইটা দেওয়া আছে, এবং এই যে সামান্তরিকের একটা কর্ণ তারও ভ্যালু দেওয়া আছে। তোমার বলছে সামান্তরিকের আরেকটা কর্ণের ভ্যালু বের করতে। কেমনে করবো? সামান্তরিকের ক্ষেত্রফলের দুইটা সূত্র জানি। একটা হচ্ছে যদি সামান্তরিক উচ্চতা দেওয়া থাকে তবে সেক্ষেত্রে একটু সূত্র হবে, আরটা হচ্ছে যদি সামান্তরিক উচ্চতা দেওয়া না থাকে তবে হচ্ছে গিয়ে যদি কৌণিক বিন্দু থেকে দূরত্ব দেওয়া থাকে তবে একটা সূত্র হবে। তো এই ক্ষেত্রে আমাদের উচ্চতা দেওয়া নেই। ধরি আমরা সামান্তরিক যে উচ্চতা আছে সেটা হচ্ছে এখান থেকে আসবে, সেটা সামান্তরিক উচ্চতা। এই উচ্চতার ভ্যালু কিন্তু তোমার কাছে দেওয়া নেই, ঠিক আছে? দেওয়া আছে না? ধরি এটা হচ্ছে এইচ, উচ্চতা দেওয়া নেই। আবার বিপরীত কৌণিক বিন্দু থেকে আমাদের যেই মান আছে ওইটাও দেওয়া নেই। বের করবো কেমনি? আচ্ছা বলো তো, এখানে একটা এ বি ডি ত্রিভুজ উৎপন্ন হয়েছে না? হ্যাঁ, এ বি ডি ত্রিভুজের মধ্যে তুমি তিনটা বাহুই জানো। কি বলো তো? এডি বাহু কত? 8 মিটার। এ বি কত? 12 মিটার। বিডি কত? 10 মিটার। তাহলে এ বি ডি ত্রিভুজের প্রতিটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, তাহলে এটা ক্ষেত্রে তুমি বের করতে পারবা পরিসীমা সূত্র দিয়ে, মানে অর্ধ পরিসীমার যে সূত্র আছে সেটা দিয়ে। দেন এই একটা ত্রিভুজের মধ্যে উচ্চতা আছে, তারপর এটা ভূমি জানো, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা সূত্র অ্যাপ্লাই করতে পারবা। সেই সূত্র অ্যাপ্লাই করে তুমি কী করতে পারবা? এর যে উচ্চতাটা আছে উচ্চতা বের করতে পারবা। তো একবার যে উচ্চতা বের করে ফেলতে পারো, সেই উচ্চতা কি বলতো এখান থেকে আমরা নিতে পারবো না? আচ্ছা, আমরা আগে উচ্চতাটা বের করি। দেখো কি কেন কি করছি দেখো। তাহলে এ বি ডি ত্রিভুজে, এ বি ডি ত্রিভুজে বলতো এডি বাহু সমান কত? এডি বাহু হচ্ছে আমাদের 8 মিটার। দেন হচ্ছে এবি, এবি কত বলতো? এবি হচ্ছে 12 মিটার। তারপর বিডি কত? বিডি বাহু হচ্ছে আমাদের 10 মিটার। ঠিক আছে, তাহলে এর পরিসীমা কত? এর পরিসীমা আমরা যদি লিখি, পরিসীমা 2s হচ্ছে প্রতিটা বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে আমরা বলতে পারি কি? এ বি প্লাস বিডি প্লাস এডি। তাহলে ভ্যালু কত? এবি কত? এবি হচ্ছে 12, বিডি কত? 10, এডি কত? 8। তাহলে কত হবে? 30 মিটার। সুতরাং এস কত? দেখো 2s যদি 30 হয় তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত আসে? 15 মিটার। তাহলে ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল বলতো আমরা কি জানি? এই যে ত্রিভুজের ক্ষেত্রফল কত? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না? সো আমি বলতে পারি কত? প্রশ্ন মতে না, প্রশ্ন তো কিছু বলা নেই, তাই প্রশ্ন লিখি না লিখি, এর ক্ষেত্রফল কোনটা ইউজ করবা? দেখো, অর্ধ পরিসীমা জানো এবং তিনটা বাহু জানো, তাহলে কোন সূত্র? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। তাহলে এস এর ভ্যালু কত? 15। তাহলে 15 মাইনাস এ, যে কোনোটা বাহু ধরো, এটা হচ্ছে আমাদের এ বাহু, এটা হচ্ছে বি বাহু, এটা হচ্ছে সি বাহু। তাহলে এ কত? 8, বি কত? বি হচ্ছে 12, সি কত? সি হচ্ছে 10। তাহলে দেখো এটা কত আসে? তাহলে রুট ওভার অফ 15 ইন্টু 15 মাইনাস 8 ইন্টু 15 মাইনাস 12, 15 মাইনাস 10, সেটা আসতেছে আমাদের, এটা হচ্ছে 15√7। কত আসতেছে? এটা হচ্ছে 15√7 এত মিটার স্কোয়ার। তাহলে তুমি এবার কি জানো? এই যে ত্রিভুজটা আছে, ত্রিভুজের ক্ষেত্রফল জানো। কোন ত্রিভুজ? এবিডি ত্রিভুজ। আবার এই যে এবিডি ত্রিভুজ আছে, এই এবিডি ত্রিভুজের আরেকটা সূত্র হতে পারে না? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি যদি লিখি যে আবার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি কত? এবি,
উচ্চতা কত, এই ত্রিভুজের উচ্চতা কত, ধরে এটা এই বিন্দু ছেদ করছে, তাহলে ইডি। এটা তো ত্রিভুজের ক্ষেত্রফল। এখন ত্রিভুজের ক্ষেত্র তুমি কত বের করছো, 15√7, তাহলে বসাই দাও 15√7। তাহলে তোমার কার ভ্যালু লাগবে, ইডি এর ভ্যালু। ইডি সমান কত, এইচ, তাহলে এইচ সমান কত, 15√7 ইন্টু কত, 2। এই দুই এটা ভাগাকার আছে, আসলে গুণ, ডিভাইড বাই এবি। এবির ভ্যালু কত, 12, তাহলে 12 দিয়ে ভাগ করে দাও। তো এটা কত আসে, আমি যদি করি 15√7 ইন্টু 2 ডিভাইড বাই 12, এটা আসতেছে আমাদের 5√7/2। কত এটা, 5√7/2 মিটার। এবার তুমি এটার উচ্চতা জানো, তো এই উচ্চতা ব্যবহার করে তোমার কী করতে হবে, আরেকটা ত্রিভুজ আছে যে, ওই ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে। তাহলে আমরা কী করি, উচ্চতাটাকে এ পাশে নিয়ে আসি, একটু কপি করে এদিকে নিয়ে আসলাম। এবং এই যে বাহুটা আছে, এবি বাহু, এবার এবি বাহুকে একটু বর্ধিত করি, ঠিক আছে। এই বাহু কী করলাম, বর্ধিত করলাম। এবার কতটুকু বর্ধিত করলাম, ধরো এফ পর্যন্ত, এবিকে এফ পর্যন্ত বর্ধিত করলাম, বা এফ পর্যন্ত না, ধরে আমরা এটাকে জি পর্যন্ত বর্ধিত করলাম। এবং সি থেকে আমরা কি করলাম, একটা লম্ব আঁকলাম, কোথায়, এই জির উপর। এই লম্বের দূরত্ব বলো তো এইচ হবে না, কেন, কারণ এইচ থেকে তুমি টানছো, ঠিক আছে, বুঝছো। এটা ডিই, এটা হচ্ছে আমাদের এই যে সামুদ্রিক উচ্চতা। তাহলে এই সামুদ্রিক উচ্চতা আমরা ডান পাশে নিয়েছে, মানে এই রেখাটাকে সেম ডান পাশে নিয়েছে, তাহলে সামুদ্রিক উচ্চতা কি চেঞ্জ হয়ে যাবে, না, সেম থাকবে। তাহলে এইখানে বলো তো আমাদের কি লাগবে, এখন আমাদের মূলত লাগবে এসি এর ভ্যালু। এখন এসি এর ভ্যালু তুমি কেমনে পাবা, এসি এর ভ্যালু তুমি পাইতে গেলে এরকম ত্রিভুজ সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে এসির মধ্যে বলো তো একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, সমকোণী ত্রিভুজ। দেখো এটা তো লম্ব, উচ্চতা কি লম্ব না, এটা কত লম্ব, তো এটা লম্ব। তাহলে এটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, মানে এএফসি ত্রিভুজ। এএফসি কী ধরনের ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের তুমি ভূমি জানো, এএফ, এটাও জানো না। এসি জানো, এসিও জানো না, সরি এসি, হ্যাঁ এসি তো বের করবা। এফসি জানো, এফসিও জানো না, তাহলে তুমি জানোটা কি, বিসি এর ভ্যালু জানো। বিসি ভ্যালু কত বলো তো, এডি এর সমান না, কেন, কারণ সামুদ্রিকের বিপরীত ভাগগুলো কি, সমান এবং সমান্তরাল। তাহলে বিসি এর ভ্যালু কত, বিসি এর ভ্যালু হচ্ছে কত, 8 মিটার। তাহলে এটার ভ্যালু কত, 8 মিটার। কেমনে, কারণ সামুদ্রিকের বিপরীত ভাগগুলো কি, সমান এবং সমান্তরাল। তাই তুমি বিসি এর ভ্যালু জানো। এবার তুমি এখানে কার ভ্যালু লাগবে বলো তো, তুমি যদি এই ত্রিভুজটার মধ্যে, মানে ত্রিভুজ এ এফ সি এর মধ্যে সমকোণী ত্রিভুজের সূত্রে অ্যাপ্লাই করতে যাও, তাহলে তোমার অতিভুজ বের করবা, তাহলে লম্বা এবং ভূমি জানা থাকে লাগবে। এখন তুমি ভূমির ভ্যালুই জানো না, জানো না, ভূমি হচ্ছে কত, এবি, এটা ভ্যালু তুমি জানো না। তাহলে এবি তো জানো, এএফ জানো না। এএফ বের করতে তোমার কার ভ্যালু লাগবে, বিএফ এর ভ্যালু লাগবে, তাই না, কার ভ্যালু লাগবে, বিএফ এর ভ্যালু লাগবে ভাইয়া। এবার এইটা তুমি এইচ আছে না, এইচ তো তুমি জানো, বের করছো কত, 5√7/2। তাহলে এইচ এর ভ্যালু কত, 5√7/2। তাহলে এইচ এর ভ্যালু তুমি জানো। আবার বিএসি এর ভ্যালু জানো কত, 8 মিটার। তুমি জাস্ট বিএফ এর ভ্যালুটা যদি বের করে ফেলতে পারো, তাইলেই কি হয়ে যায় না, দেখো তো বলো তো, বিএফ এর ভ্যালুটা বের করলেই কি আমাদের ম্যাথ হয়ে যেতেছে না, অবশ্যই ভাইয়া। এখন বিএফ কোন ত্রিভুজের মধ্যে পড়তেছে বলো তো, বিএফসি ত্রিভুজের মধ্যে না। আবার এটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাইলে দেখো তো কী লিখি, জাস্ট দেখো, ত্রিভুজ বি এফ সিতে বলতো বিএফসি, এটা কি সমকোণী ত্রিভুজ না, হ্যাঁ সমকোণী ত্রিভুজ। তার সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য খাটাও, তাহলে বিসি স্কোয়ার ইকুয়াল কত বলো তো, বিএফ স্কোয়ার প্লাস এফসি স্কোয়ার না, হ্যাঁ তা লাগবে কার মান, বিএফ এর মান। সুতরাং বিএফ সমান কত বলতো, √ বিসি স্কোয়ার মাইনাস এফসি স্কোয়ার, তাহলে √ বিসি। বিসি এর ভ্যালু কত, 8, তাহলে 8 স্কোয়ার মাইনাস এফসি এর ভ্যালু কত, 5√7/2 তারপর স্কোয়ার। এটার ভ্যালু কত এবার দেখো, তাহলে আমরা যে বের করি 8 স্কোয়ার মাইনাস 5√7/2 তার উপর স্কোয়ার, সেটার ভ্যালু হচ্ছে আমাদের 4.5। কত আসছে, 4.5 এত মিটার। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের 4.5 মিটার। এবার সমস্যা আছে তোমার, আর না ভাইয়া সমস্যা তো শেষ সব। তাহলে দেখো এবার তোমার এবার কি লাগবে, এসি এর ভ্যালু লাগবে। এখন এসি কোন ত্রিভুজের মধ্যে আছে, এ এফ সি ত্রিভুজের মধ্যে। তাইলে আচ্ছা এখানে এ এর সমান কত আগে লিখি, এখানে
এফ সমান কত, এ বি প্লাস বিএফ। তাহলে এ বি এর ভ্যালু কত, 12 মিটার। বিএফ এর ভ্যালু কত, 4.5 মিটার। 4.5 তাহলে কত হবে এটা, 16.5 মিটার। তাহলে এফ এর ভ্যালু জানো, এফসি এর ভ্যালু জানো, জাস্ট জানো না কার ভ্যালু, এসি এর ভ্যালু। এখন এ এফ সি ত্রিভুজ এটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ এ এফ সিতে বলতো এই ত্রিভুজের মধ্যে আমরা কার সূত্র অ্যাপ্লাই করবো, সমকোণী ত্রিভুজের সূত্র। তাই সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি আমরা, এসি স্কোয়ার ইকুয়াল কত, এ এফ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার, মানে হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান কত, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো লাগবে কার বলে, এসি এর ভ্যালু। সুতরাং এসি সমান কত, √অফ এ এফ স্কোয়ার প্লাস এফ সি স্কোয়ার। তাহলে এবার এ এফ এর ভ্যালু কত, এ এফ এর ভ্যালু হচ্ছে 16.5, তাহলে 16.5 স্কোয়ার প্লাস এফ সি কত, এফ সি হচ্ছে 5√7, 5√7/2 তার উপর স্কোয়ার। তো এটা ভ্যালু কত আসে দেখি, তাহলে √অফ 16.5 স্কোয়ার প্লাস 5√7/2 স্কোয়ার, সেটা বেরোচ্ছে 2, এটা বেরোচ্ছে কত, এটা আসছে দশমিক আসতেছে, দশমিক দ্বারা 2 ইন্টু বেরোচ্ছে 2 ইন্টু √অফ 79 মিটার। শেষ। 80 মিটার বুঝতে পারছো, এটা হচ্ছে আমাদের আনসার। 80 মিটার বুঝতে পারছো। তাহলে চলো নেক্সট ম্যাচ যাওয়া যাক। খুবই জটিল একটা ম্যাচ ছিল, ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো কনসেপ্ট খাটাইছি। চলো নেক্সট ম্যাচ যাওয়া যাক। নেক্সটে বলছে কি, একটি রম্বসে একটি কর্ণ এবং ক্ষেত্রফল দেওয়া আছে, অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করতে বলছে। এটাও খুবই দারুণ একটা ম্যাথ। চলো করি। শুধু এটা রম্বস আঁকি, এটা রম্বস, কিন্তু প্রশ্ন হচ্ছে ভাই এটা তো রম্বস না, এটা কিন্তু দেখতে একটা সামুদ্রিক মতো লাগতেছে। এখন রম্বস জিনিসটাই কি ছিল, রম্বস ছিল হচ্ছে তোমার একটা বিশেষ ধরনের সামান্তরিক। রম্বস আর বেসিক্যালি কিছুই না, একটা বিশেষ ধরনের সামান্তরিক, যে সামান্তরিকের প্রতিটা বাহু সমান। আমরা বলছি কি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, বাট এই যে রম্বসটা আছে, রম্বস হচ্ছে বিশেষ ধরনের সামান্তরিক যার বিপরীত বাহু যার প্রতিটা বাহুই কি সমান। তাহলে রম্বসটা আমরা বলতে পারি কি, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু, প্রতিটা বাহু কি সমান। তাহলে রম্বসের দুইটা কর্ণ দিয়ে দিই, একটা কর্ণ, এই একটা কর্ণ, তাহলে রম্বসের দুইটা কর্ণ দিয়ে দিলাম। এবার আমাদেরকে প্রথম যে কর্ণটা আছে, রম্বসের একটি কর্ণ 10 মিটার, তাহলে ধরো এই কর্ণটা 10 মিটার, বা আমরা আগে রম্বসটা ডিফাইন করে দিই। তাহলে এটা হচ্ছে এ বি সি ডি রম্বস। যে রম্বসের এসি কর্ণ আছে, বিডি কর্ণ আছে, ধরো বিডি কর্ণ আছে, যে বিডি এর ধরো দৈর্ঘ্য হচ্ছে 10 মিটার, তাই বিডি কর্ণের দৈর্ঘ্য কত, 10 মিটার, এবং এই যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 120 মিটার। তাহলে প্রথমটা যদি 10 মিটার হয়, ধরো এই যে বিসি বা এসি আছে, এসি ধরো D1 মিটার, ঠিক আছে। তাহলে এবার রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, তোমরা জানো রম্বসের ক্ষেত্রফলের সূত্র, যদি তার কর্ণ দেওয়া থাকে তাহলে কর্ণদের গুণফলের অর্ধেক হচ্ছে কি রম্বসের ক্ষেত্রফলের সূত্র। তাহলে আমরা কি জানি বলো তো, আমরা জানি ধরো এটা দিয়ে D1 হয়, ধরো এটা হচ্ছে D2, তাহলে রম্বসের ক্ষেত্রফল কত, রম্বসের ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে তোমার হাফ ইন্টু যে দুটো কর্ণ আছে কর্ণদের গুণফলের সমান, তাহলে কর্ণদের কত D1 D2। এখন তোমাকে D1 D2 বা কর্ণ যেটা আছে বা ক্ষেত্রফলের ভ্যালু কত, 120 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি না, হাফ D1 D2 ইকুয়াল কত, 120 মিটার। এখন আমার ভ্যালু কার লাগবে, D1 এর। সুতরাং D1 সমান কত, 120 ইন্টু 2 ডিভাইড বাই D2, তাহলে D2 এর ভ্যালু কত, 10। তাহলে কত হবে এটা, 0 0 কাটা, তাহলে 12কে 2 দিয়ে ভাগ কত, সেই গুণ করে কত, 24, তাহলে 24 মিটার। তাহলে এটা কার ভ্যালু পাইছো, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে কর্ণ আছে সেই কর্ণের ভ্যালু। এখন তোমার কি বলছে, অপর কর্ণ এবং পরিসীমা নির্ণয় করো। তাহলে অপর কর্ণ তো বের করতে পারলাম, এখন পরিসীমা লাগবে। এখন তুমি যদি রম্বসের পরিসীমা বের করতে চাও, তাহলে তোমাকে রম্বসের যে বাহুগুলো আছে বাহুগুলো জানা থাকা লাগবে। এখন রম্বসের বাহু কেন বের করবা, রম্বস যখন পড়ে দিয়েছিলাম তখন আমরা রম্বসের যেই বেসিক নলেজগুলো আছে সেগুলো বলে দিয়েছিলাম। প্রথম বেসিক নলেজ হচ্ছে রম্বসের 4টা বাহু সমান, ঠিক আছে, রম্বসের 4টা বাহু সমান। দ্বিতীয় হচ্ছে গিয়ে রম্বসের যেই কর্ণগুলো আছে এরা একে অপরকে সমদ্বিখণ্ডিত করে। কি করবে, সমদ্বিখণ্ডিত করে। শুধু যে সমদ্বিখণ্ডিত করে এরকম না, সমকোণে সমদ্বিখণ্ডিত করে।
সমকোণে বলতে গেলে এরা যে এইখানে যে ছেদ করছে না, এখানে ছেদ করার সময় তারা 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করছে। এবং এরা একে অপরকে সমাদ্বিখণ্ডিত করছে। দ্যাট মিনস এরা একে অপরকে সমান দুইটা অংশে ভাগ করে ফেলছে। তোমার যদি 10 টাকা থাকে, তাহলে সেই 10 টাকাকে এই রেখাগুলো কী করছে? সমান দুইটা অংশে ভাগ করছে। দ্যাট মিনস এক হাতে আছে 5 টাকা, অপর হাতে হচ্ছে 5 টাকা। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে এই যে এসি কর্ণটা আছে, এসি কর্ণ কী করছে? বিডি কর্ণটাকে সমান দুইটা অংশে ভাগ করছে। ধরি এরা হচ্ছে দিয়ে তোমার এম বিন্দুতে ছেদ করছে। কোন বিন্দুতে? এম বিন্দুতে ছেদ করছে। তাহলে যদি এরা এম বিন্দু ছেদ করে, তাইলে এসি কর্ণ কী করবে? বিডি কর্ণকে সমান দুইটা অংশে ভাগ করবে। দ্যাট মিনস এমডি এবং এমবি দুইটা সমান হবে। বুঝছো এতটুকু? এমডি এবং এমবি কী হবে? সমান হবে। আবার এ এম এবং এমসি কী হবে? এটাও সমান হবে। কেন? কারণ বিডি কর্ণ কী করছে? এসি কর্ণকে সমান দুইটা অংশে ভাগ করছে। এটা তোমার জানা থাকা লাগবে। ওকে, তাহলে আমরা কি বলতে পারি এখানে? এমডি এবং এমসি কি সমান? তাহলে এমডি ইকুয়াল কত? সরি, এমডি এবং এমবি সমান কত হবে? পুরোটার অর্ধেক। তাই পুরোটা কত? বিডি। তাহলে বিডি এর অর্ধেক। ঠিক আছে? এটা ভ্যালু কত আসে? বিডির ভ্যালু হচ্ছে তোমার 10 মিটার। 10 মিটার বাই কত? 2, তো কত হবে? 5 মিটার। তো এটার ভ্যালু কত? 5 মিটার। এটার ভ্যালু কত? 5 মিটার। ঠিক আছে? এবার যে এসি রেখা আছে, এসি রেখাটাকে বিডি রেখা কী করছে? সমান দুইটা অংশে ভাগ করছে। তাহলে কী বলতে পারি? এ এম ইকুয়াল কত? এমসি। তাহলে এ এম ইকুয়াল এমসি ইকুয়াল কত বলো তো? এসি বাই 2। তাহলে এসি বাই 2। তাহলে এসি কত? এসি হচ্ছে 24 মিটার। তাহলে 24 বাই 2 কত? 12 মিটার। তাহলে এটা কত? এটা হচ্ছে 12 মিটার। এটা কত? এটা হচ্ছে আমাদের 12 মিটার। এতটুকু বুঝছো? তাহলে কী কী আছে? এ এম, সি এম, এমডি, এমবি সব পাওয়া আছে। এবার তোমাকে বলছে পরিসীমা নির্ণয় করতে। তো ভাই আমি তো পরিসীমা নির্ণয় করবো, আমার তো বাহু লাগবে। তাহলে বলো তো এরা এরা কী ধরনের, মানে এখানে কয়টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে? 4টা ত্রিভুজ। ত্রিভুজ এ এমবি, ত্রিভুজ এ এমডি, সি এমবি, ডিএমসি। ডিএমসি ঢাকা মেডিকেল কলেজ না? হ্যাঁ। তাহলে 4টা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। এই 4টা ত্রিভুজ যে উৎপন্ন হইলো, এটা কী ধরনের ত্রিভুজ উৎপন্ন হয়েছে তোমাদের কী মনে হয়? এর সমকোণে সমদ্বিখণ্ডিত করছে। সমকোণ না? তাহলে এটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। আর একটা ত্রিভুজের একটা কোণের মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে এটা কী ধরনের ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কী ধরনের ত্রিভুজের? সমকোণী ত্রিভুজ। আবার আমরা কী বলছি? রম্বসের 4টা বাহুই কি সমান? তাহলে আমরা যদি এখান থেকে কোনো একটা ত্রিভুজের অতিভুজ নির্ণয় করে ফেলতে পারি, তাহলে কি ওই অতিভুজটাই কি রম্বসের বাহু না? এখন প্রশ্ন যে ভাই অতিভুজ কেন? বিকজ 90 ডিগ্রির বিপরীতে যে বাহুটা থাকে ওইটাই হচ্ছে অতিভুজ। তাহলে এই 90-র বিপরীতে কে আছে? ডিসি। এই 90-র বিপরীতে কে আছে? বিসি। এই 90-র বিপরীতে কে আছে? এবি। এই 90-র বিপরীতে কে আছে? এডি। তাহলে প্রতিটা 90-র বিপরীতে যে বাহুটা আছে ওইটাই কি ত্রিভুজের অতিভুজ না? হ্যাঁ। আর এখানে ত্রিভুজের যেটা অতিভুজ সেটা কি রম্বসের একটা বাহু না? আবার রম্বসের প্রতিটা বাহুই কি সমান? তাহলে আমরা যদি কোনোভাবে এখান থেকে একটা মাত্র অতিভুজ বের করে ফেলতে পারি, তাহলে ওই একটা মাত্র অতিভুজও কি রম্বসের বাহু না? আর রম্বসের বাহু যদি প্রতিটাই সমান, তাহলে প্রতিটা বাহু আমরা বের হয়ে গেছে না? হ্যাঁ। তুমি যদি এখানে যে কোনো একটা ত্রিভুজ নিয়ে কাজ করো, তাহলে আমরা ডিএমসি, বিএমসি, এএমসি, এএমবি যে কোনো ত্রিভুজ নিয়ে কাজ করলেই হবে। তো আমরা ডিএমসি ত্রিভুজ নিয়ে কাজ করি। ত্রিভুজ ডিএমসিতে বলতে এই ডিএমসি ত্রিভুজের মধ্যে আমরা কি জানি? অতিভুজ স্কয়ার সমান কি লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? তাহলে অতিভুজ কত? ডিসি। তাহলে ডিসি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো লম্ব কত? এমডি। তাহলে এমডি স্কয়ার প্লাস ভূমি কত? এমসি। এমসি স্কয়ার। সুতরাং ডিসি সমান কত? রুট ওভার অফ এমডি স্কয়ার প্লাস এমসি স্কয়ার রুট ওভার অফ এমডি এর ভ্যালু কত? এমডি ভ্যালু হচ্ছে 5 মিটার। তাহলে 5 স্কয়ার প্লাস এমসি এর ভ্যালু কত? এমসি হচ্ছে 12। তাহলে 12 স্কয়ার। তাহলে এটা কত আসে? তাহলে রুট ওভার অফ 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার, সেটা আসতে 13। কত? এটার ভ্যালু হচ্ছে আমাদের 13 মিটার। এতটুকু বুঝছো? তাহলে আমাদের রম্বসের যে বাহুগুলো আছে, বাহুগুলোর দৈর্ঘ্য পেয়ে গেছি কত? 13 মিটার করে। আর তোমার তো বাহুর দৈর্ঘ্য বের করতে বলা নাই, তোমার কি বের করতে বলছে? তোমাকে বের করতে বলছে পরিসীমা। এখন পরিসীমা জানি কি? পরিসীমা হচ্ছে তুমি যেই ধরনের তোমাকে জ্যামিতির চিত্র দেওয়া থাকবে, তার প্রতিটা অংশ যদি তুমি ঘুরে একই বিন্দুতে ফিরে আসো, তাহলে যতটুকু দূরত্ব তুমি অতিক্রম করবা সেটাই হচ্ছে ওইটার পরিসীমা। তাহলে তুমি দেখো তো রম্বসের এই বিন্দুতে শুরু করছো, এখানে গেছো,
দিয়ে গেছো, এখানে গেছো, আবার আসছো, মোট কতটুকু দূরত্ব তুমি করছো? তুমি 4টা বাহুর দৈর্ঘ্যের সমান। আর যেহেতু 4টা বাহুই সমান, তাই বলতে পারি না। সুতরাং পরিসীমা কী হবে তোমার? পরিসীমা এগুলো তো 4 ইন্টু এ। ধরো এই প্রতিটা বাহু হচ্ছে আমাদের এ, তাহলে 4 ইন্টু এ, তাহলে 4 ইন্টু এ এর ভ্যালু কত পাইছো তুমি? 13। এর কত? 3 4 12 52 মিটার, তাহলে 52 মিটার। তো এটা হচ্ছে আমাদের রম্বসের পরিসীমা। আসলে ম্যাথটা বুঝতে পারছো, খুবই ইন্টারেস্টিং একটা ম্যাথ ছিল। তো চলো নেক্সট ম্যাথ আসা যাচ্ছে, এটা আনসার। এবার হচ্ছে এটা ট্রাপিজিয়ামের জন্য। দেওয়া আছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য যথাক্রমে 91 সেন্টিমিটার এবং 51 সেন্টিমিটার। এর বলা আছে অপর যে দুইটা বাহু আছে তাদের দৈর্ঘ্য 31 সেন্টিমিটার এবং 13 সেন্টিমিটার। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথ, ঠিক আছে। চলো একটা ট্রাপিজিয়াম আঁকি আগে। ধরো তোমাকে একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে, এটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামটা ধরো এ বি সি ডি, এ বি সি ডি, এ বি সি ডি একটা ট্রাপিজিয়াম দেওয়া আছে। এই ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহুদের দৈর্ঘ্য, সমান্তরাল বাহু কোনগুলো? ডিসি এবং এ বি। তাহলে এ বি কত? এ বি হচ্ছে তোমার 91 সেন্টিমিটার, 91 সেন্টিমিটার। ডিসি কত? এটা হচ্ছে 51 সেন্টিমিটার। তারপর অপর যে দুইটা বাহু আছে তাদের দৈর্ঘ্য 31, 37 এবং 13। তাহলে ধরো এটা হচ্ছে, এটা কত? এটা দেখতে মনে হচ্ছে যে সমান, তাই না? আর এটা একটু না, এটা সবসময় সমানই থাকবে। আর দরকার নেই, তুমি এটা বুঝে নাও যে এটা অ্যাকচুয়ালি সেম না। তাহলে ধরো এটা হচ্ছে আমাদের কত? 13। এটা হচ্ছে কত? 13 সেন্টিমিটার। তাহলে এটা 13 হলে এটা কত? এটা হচ্ছে আমাদের 37 সেন্টিমিটার। আর তোমার কথা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করতে। তো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটা কী ছিল বলো তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হচ্ছে যে দুইটা বাহু আছে সমান্তরাল তাদের যোগফল এবং তাদের মধ্যবর্তী যে দূরত্ব আছে এই দূরত্বের গুণফল ডিভাইডেড বাই 2, ঠিক আছে। তাহলে মধ্যবর্তী যে দূরত্ব সেটা কত? মধ্যবর্তী দূরত্ব হচ্ছে, ধরো তুমি যদি এখানে একটা লম্বা আঁকো, সেম একটা লম্বা দিকে আঁকো, ভ্যালু তো সেম থাকবে না, যেহেতু এটা সমান্তরাল। তাহলে এটা কত? ধরো এইচ। তাহলে মধ্যবর্তী দূরত্ব কত? এইচ। তাহলে মধ্যবর্তী দূরত্ব জানা থাকা লাগবে। এখন তুমি যে সমান্তরাল বাহুগুলো আছে সমান্তরাল বাহুগুলোর দূরত্ব জানো, সেই সমান্তরাল বাহুগুলা ভ্যালু জানো 51 এবং 91, বাট এদের যে মধ্যবর্তী দূরত্বটা আছে সেটা তুমি জানো না। তো তাহলে তোমার মেন উদ্দেশ্য কি? এইচ এর ভ্যালু বের করা, তাই তো। শুধু কী বের করবা? এইচ এর ভ্যালু বের করবা। এখন দেখো তো ডি এবং সি এই দুটো বিন্দুতে তুমি কী করছো? লম্বা আঁকছো। কোথায়? এডি এর উপর। যতক্ষণ ধরো ই এবং অ্যাপ বিন্দু ছেদ করছে, কোন বিন্দু? ই এবং অ্যাপ বিন্দু ছেদ করছে। তাহলে ই এবং অ্যাপ বিন্দু যদি ছেদ করে কিন্তু লম্ব আঁকো এবং এই দুটো বাহু যদি সমান্তরাল, দ্যাট মিনস ডিসি এর ভ্যালু ই এফ এর ভ্যালু সমান হবে। তাহলে কি আমরা বলতে পারি? ডিসি সমান ই এফ, ঠিক আছে। যেহেতু এই দুটো সমান্তরাল, দেখো দুটো সমান্তরাল তো, তুমি লম্ব আঁকো, এখানে যতটুকু দূরত্ব থাকবে এখানে ঠিক ততটুকু দূরত্ব থাকবে। তাহলে এবার তুমি ডিসি এবং এফ সি ভ্যালু জানো। ধরো এটা ভ্যালু হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে এ এফ সমান এই সমান কত? এক্স। তাহলে ধরি এই সমান কত? এক্স। ধরি হচ্ছে আমাদের এই সমান এক্স। কী ধরবো? এক্স মিটার করতে পারো। তাহলে আমাদের লাগবে কি? এইচ এর ভ্যালু। এখন এইচ এর ভ্যালু তুমি কেমনে পাবা? এখানে আমাদের কিছু চতুর্ভুজ উৎপন্ন হয়েছে, সরি একটা চতুর্ভুজ এবং দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। তাহলে তুমি এভাবে করতে পারো, এটার যে সম্পূর্ণ ক্ষেত্রফল সেটা হচ্ছে যে এদের মাঝখানে যে তিনটা জ্যামিতি উৎপন্ন হয়েছে এদের ক্ষেত্রফলের যোগফলের সমান, বা যে তিনটা বা ভিতরে একটা আয়ত উৎপন্ন হয়েছে এবং দুটো সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়েছে, তাই দুটো সমকোণী ত্রিভুজের যোগফল যোগ এই যে আয়ত উৎপন্ন হয়েছে আয়তের ক্ষেত্রফলের যোগফল সমান কি? আমাদের পুরো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা। তাহলে এবার আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে এইচ এর ভ্যালু বের করা। এখন এইচ এর ভ্যালু কেমনে বের করতে পারবো? কথা হচ্ছে এটা, তুমি যে এই যে ত্রিভুজগুলো আছে ত্রিভুজগুলো নিয়ে কাজ করো। তাহলে বলো তো প্রথম ত্রিভুজের যদি আমি বলি, এই যে প্রথম ত্রিভুজটা আছে, প্রথম ত্রিভুজ বা এ এফ ডি বা এইডি ত্রিভুজ, এইডিএ বলতে এই ত্রিভুজের মধ্যে অতিভুজ কত? অতিভুজ 13। তাই বলতে পারি না 13 স্কোয়ার কত? এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। ধরো হচ্ছে 1 নং সমীকরণ। কেমন হয়েছে? অতিভুজ স্কোয়ার সমান কত? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে অতিভুজ কত? 13, লম্ব কত? এইচ, ভূমি কত? এক্স।
ঠিক আছে। এবার সেটা বিএফসি ত্রিভুজে, বিএফসিএ এই ত্রিভুজের মধ্যে বলতো অতিভুজ কত 37, তাহলে 37 স্কোয়ার ইকুয়াল লম্ব কত এইচ, তাহলে এইচ স্কোয়ার প্লাস এবার বিএফ এর ভ্যালু কত, এই সম্পূর্ণটা হচ্ছে তোমার কত এবি, তাহলে বিএফ কত, বিএফ হচ্ছে আমার এবি মাইনাস এএফ, দেখো পুরোটা হচ্ছে এবি, আমাদের লাগবে তো বিএফ, তাহলে এবি থেকে যদি আমরা এএফ বাদ দিয়ে দিই তাহলে কী পাবো, বিএফ পাবো, তাহলে বিএফ সমান কত এবি মাইনাস এএফ, তাহলে এবি মাইনাস এএফ তারপর বর্গ, তাহলে এইচ স্কোয়ার প্লাস এবি এর ভ্যালু কত, এবি এর ভ্যালু হচ্ছে 91, তাহলে 91 বসাও মাইনাস এএফ, এএফ এর ভ্যালু কত এতটুকু হচ্ছে তো কত এফ এ দেখো ইএফ কত 51, তাহলে এএফ কত, এএফ হচ্ছে আমাদের আমরা বলি দেখো এএফ কত, এএফ হচ্ছে আমাদের এই যোগ ইএফ, এইটা এবং এইটার যোগফল, তাই না, তাহলে এটা কত এএফ, তাহলে এর মান কত এক্স, ইএফ কত 51 কেমন আসছে ডিসি এবং ইএফকে আমরা সমান পাইছিলাম, তাহলে এখানে কত বসাবো মাইনাস এক্স মাইনাস 51 স্কোয়ার, এফ এর ভ্যালু বসে যেহেতু সামনে মাইনাস আছে তাহলে এগুলোর সামনে কী আছে মাইনাস চলে আসবে, তাহলে এইচ স্কোয়ার প্লাস 91 থেকে 51 চলে গেলে কত 40 না, 91 মাইনাস 51 সেটা আছে 40, কত 40, তাহলে 40 মাইনাস এক্স তারপরে স্কোয়ার, এবার এখানের মধ্যে বর্গের সূত্রে ফেলে দেবো এটাকে, তাহলে বর্গের সূত্রে বলে কত এইচ স্কোয়ার প্লাস 40 স্কোয়ার মাইনাস 2ab না 2 ইন্টু 40 ইন্টু কত এক্স প্লাস এক্স স্কোয়ার, তাহলে কত আসতেছে এটা এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এক্স এবার নিতে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 40 স্কোয়ার মাইনাস 80x, এতটুকু বুঝছো, এবার বলো তো এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের ভ্যালু কত, এটা ভ্যালু কত হয়েছে 13, তাহলে 13 বসে দাও, তাহলে 13 স্কোয়ার ইকুয়াল কত 40 স্কোয়ার মাইনাস 80x, তাইলে 80x ইকুয়াল কত 40 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার, সুতরাং এক্সের ভ্যালু কত, এক্সের ভ্যালু হচ্ছে 40 স্কোয়ার, এক্সের ভ্যালু কত 40 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার ডিভাইড বাই 80, দেখো এটা কত ভ্যালু আসে, তাহলে আমরা যদি বের করি 40 স্কোয়ার মাইনাস 13 স্কোয়ার ডিভাইড বাই হচ্ছে কত 80, তাহলে এটা ভ্যালু আসতেছে আমাদের, এটা দশমিক আসে দশমিক বাদ দিই, তাই এটা হচ্ছে আমাদের 1431 ডিভাইড বাই 80, তাহলে তুমি এক্সের ভ্যালু কত পাইছো, এক্সের ভ্যালু হচ্ছে 1431 ডিভাইড বাই 80, ঠিক আছে। এবার তুমি চলে এই যে এক্সের ভ্যালুটা পাইছো, এই এক্সের ভ্যালু তুমি কী করতে পারো বসিয়ে এই যে ডিই আমরা এইচ ধরছিলাম, এই এইচ এর ভ্যালু কিন্তু তুমি বের করে ফেলতে পারো, ক্লিয়ার এতটুকু নাকি আমরা কোথাও ভুল করছি দেখি তো, 80 তো ঠিক আছে তো, ওয়েট আমরা কী করছি এখানে 13 স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, বিএফসি ত্রিভুজে এটা হচ্ছে 37, তাহলে এটা হচ্ছে এইচ স্কোয়ার প্লাস এবি মাইনাস এএফ, এবি কত এবি 91, এএফ কত এএফ হচ্ছে 51 প্লাস এক্স, তাহলে 91 থেকে 51 চলে গেলে কত 40, 2ab তাহলে মাইনাস 80, ঠিক আছে তো, তাহলে এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু কত, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু হচ্ছে থার্ড, এই ওয়েট কী করছে এটা বলতো পুরোটাই ভুল, দেখো আমাদের এই বাম পাশে কত ছিল 37 স্কোয়ার ইকুয়াল এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু কত 13 স্কোয়ার, এবার ঠিক আছে আমরা এখানে 40 স্কোয়ার পেয়েছিলাম, এটা তো বুঝলাম না 40 মেবি আমরা এখানে 40 টাকা লিখে দিচ্ছেন, সরি ওইটা হবে না, এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ভ্যালু কত 13 স্কোয়ার, তো এই পাশে হবে, বাম পাশে তো 37 স্কোয়ার ছিলই আগে থেকে, প্লাস কত 40 স্কোয়ার মাইনাস 80x, তাইলে কী বলা যায় 80x এর কত 40 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 37 স্কোয়ার, সুতরাং
এক্স স্কোয়ার কত, এবার ঠিক আছে, 40 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস এই 37 স্কোয়ার ডিভাইড বাই 80, এটা বেলে কত আসে এবার দেখো। তাহলে এটা হচ্ছে আমাদের 40 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 37 স্কোয়ার ডিভাইড বাই 80, 37 আমি 39 দিয়ে রাখছি, এটা হচ্ছে 5, কত 5, তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে 5 পাইছি। এবার এক্সের ভ্যালু তো পাইলাম 5, এটা ভ্যালু কত, এটা ভ্যালু হচ্ছে আমাদের 5। তাহলে এখন এক্সের ভ্যালু ব্যবহার করে তুমি কী করতে পারবা, এই যে এ ই ডি ত্রিভুজটা আছে, এই ত্রিভুজ থেকে তুমি এ এর ভ্যালু বের করতে পারবা। তাহলে ত্রিভুজ এ ই ডিতে, ত্রিভুজ এটি কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, কী হবে, বিকজ লম্ব অক্ষ এটা। তাহলে এখানে এডিএস কে সমান কত বলো তো, এডিএস কে সমান 8 ইডি স্কোয়ার, ইডি স্কোয়ার প্লাস কত এই স্কোয়ার, এই স্কোয়ার, তোমার লাগবে কার ভ্যালু, ইডি এর ভ্যালু। সুতরাং ইডি সমান কত, রুট ওভার অফ এডি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এডি এর ভ্যালু কত, এডি এডি কই, এডি সরি এডি হচ্ছে 13 স্কোয়ার মাইনাস এ কত, এই সমান ছিল এক্স, তাহলে এক্স এর কত 5, তাহলে 5 স্কোয়ার, তো এটা কত আসে রুট ওভার অফ 13 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার, সেটা আসতে আমাদের 12, কত 12। তাহলে ইডি সমান কত ছিল, এইচ ছিল, সুতরাং এইচ সমান কত 12। তাহলে তুমি এইচ এর ভ্যালু পেয়ে গেছো, ঠিক আছে, কার ভ্যালু হিসেবে এইচ এর ভ্যালু পেয়ে গেছো। এখন প্রশ্ন হচ্ছে ভাই এইচ কী ছিল বলো তো, এইচ হচ্ছে কি তোমার যে দুইটা বাহু সমান্তরাল ছিল, হ্যাঁ, ডিসি এবং এবি, এই যে এই দুইটা বাহুতে সমান্তরাল, এদের মধ্যবর্তী যে দূরত্বটা সেটা ছিল আমাদের এইচ। এখন তুমি এইচ জানো, মানে হচ্ছে এই দুইটা বাহু মধ্যবর্তী দূরত্ব জানো, তাহলে ক্ষেত্রফল সূত্র কি, ট্রাপিজিয়ামের যে দুইটা বাহু সমান্তরাল তাদের যোগফল ইনটু এদের মধ্যবর্তী দূরত্ব ডিভাইডেড বাই 2। তাহলে সুতরাং ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম ক্ষেত্রফল কী হবে বলো তো, হাফ ইন্টু যে দুইটা বাহু সমান্তরাল, তাহলে বাহু কোন দুটো সমান্তরাল, এ বি এবং ডিসি, এদের যোগফল, তাহলে এ বি প্লাস ডিসি এদের যোগফল ইন্টু এদের মধ্যবর্তী দূরত্ব তার গুণফল, তাহলে মধ্যবর্তী দূরত্ব কত এইচ বা মধ্যবর্তী ডিই, ঠিক আছে। তাহলে হাফ ইন্টু এ বি এর ভ্যালু কত, এ বি হচ্ছে 91 প্লাস ডিসি এর ভ্যালু কত, ডিসি ভ্যালু হচ্ছে 51 ইন্টু ডিই কত, তাহলে মধ্য দূরত্ব কত 12, তাহলে 12 বসাই দাও। এবার কত আসে দেখো, তাহলে 0.5 ইন্টু 12 ইন্টু হচ্ছে 91 প্লাস 51, তাহলে এটা হচ্ছে আমাদের 852, কত 852 মিটার স্কোয়ার, এটাই অ্যান্সার। তাহলে আশা করি ম্যাথটা বুঝতে পারছো, খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ ছিল, খুবই কনসেপচুয়াল একটা ম্যাথ ছিল, ঠিক আছে। তো এই ম্যাথগুলো যদি করে থাকো তাহলে আশা করি এসএসসিতে যে ধরনের প্রশ্ন আসুক না কেন পারবা। তাহলে চলো নেক্সট ম্যাথে যাওয়া যায়, এটাই আমাদের লাস্ট ম্যাথ এবং এটা খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। তোমাকে বলা আছে আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা আমরা চিত্রনায়কে ডাইরেক্ট এখান থেকে করি, তাহলে কর্ণ মানে কি বলতো, এইটা না, হ্যাঁ। তো এই যে তোমার চিত্রটা দেওয়া আছে এটা একটা আয়ত, এখানে আমরা যখন কর্ণ আঁকলাম আমরা কি জানি আয়ত যে কর্ণ আছে সেটা কী করে আয়তটাকে সমান দুইটা অংশ ভাগ করে দেয়। এখানে দুইটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে, একটা হচ্ছে এবিসি ত্রিভুজ আরটা হচ্ছে এডিসি ত্রিভুজ। সো এবিসি বা এডিসি ত্রিভুজের যে একটা কোণ, এই এবিসি কোণ যেটা আছে এটা কত ডিগ্রি, এটা তো 90 ডিগ্রি। তাহলে একটা কোণ যদি 90 ডিগ্রি হয় ত্রিভুজ, তাহলে ওটা কী ধরনের ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজ আমরা কার সূত্র অ্যাপ্লাই করবো, পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে এখানে এসি স্কোয়ার সমান কত বলতো, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে ক নাম্বার এসি স্কোয়ার, যেহেতু কর্ণ অবস্থা, তাহলে এসি স্কোয়ার সমান কত, এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। সুতরাং এসি সমান কত, রুট ওভার অফ এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, রুট ওভার অফ এবি। এবি এর ভ্যালু কত 14, তারপর স্কোয়ার প্লাস বিসি এর ভ্যালু কত 50, তাহলে এই 50 স্কোয়ার সমান কত আসে দেখো, তাহলে রুট ওভার অফ 14 স্কোয়ার প্লাস 50 স্কোয়ার, সেটা আসতেছে আমাদের 2 রুট 14 না, হ্যাঁ, তাহলে এটা আসছে 2 রুট 674, তাহলে 2 রুট
674 মিটার। এখানে কোনো একক দেওয়া নেই, তাহলে ধরো এগুলো মিটার আর কি। হ্যাঁ, তাহলে ক নাম্বার ডান। ক্ষতে বলছে ক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্ণ সংখ্যা নির্ণয় করো, ঠিক না? তাহলে ক্ষেত্রটির ক্ষেত্রফল এখানে তোমাকে দুইটা দেওয়া আছে, দুইটা ক্ষেত্র দেওয়া আছে, একটা হচ্ছে ত্রিভুজ ক্ষেত্র আর একটা হচ্ছে আয়তক্ষেত্র। এবং ত্রিভুজ ক্ষেত্রের মধ্যে বলো তো এর বাহুগুলো তুমি জানো, কীভাবে জানো? দেখো এখানে কি সাইন, ডাবল সাইন, এখানে ডাবল সাইন, তার মানে হচ্ছে এই দুইটা কি সমান। এখানে ডাবল সাইন, তার মানে হচ্ছে এরা তিনটাই কি সমান। এখানে সিঙ্গেল সাইন, এখানে সিঙ্গেল সাইন, মানে হচ্ছে এই দুইটা আবার কি সমান। মানে যদি দেখো কোনো একটা ত্রিভুজ মানে কোনটা রেখার মধ্যে বা বাহুর মধ্যে একই চিহ্ন দেওয়া আছে, তাহলে মনে করবা ওরা হচ্ছে কি সমান। বুঝছো? ক্লিয়ার এতটুকু? তাহলে এখন আমাদের মেইন কাজ কি 2 নাম্বারটা কি, তাহলে খ নম্বর। তাহলে এখানে খ তো যদি বলি শুধু ত্রিভুজ ক্ষেত্র আছে, ত্রিভুজ ক্ষেত্রের এডি কত, খ তো বলি ত্রিভুজ ক্ষেত্রে বলো তো এডি সমান কত, বিসি এর সমান কত 50 মিটার, ধরো আমরা মিটার নিয়ে গেলো, ঠিক আছে। তারপর এ ইকো সমান কত বলো তো, এই সমান এটাও 50 মিটার। এতে মধ্যবর্তী কোণ কত, ইএডি, কোণ ইএডি কত, কোণ ইএডি সমান হচ্ছে আমাদের 73.74 ডিগ্রি। এখন এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্র নির্ণয় করবা কেমনি? আমরা কি বলছেন, যদি তোমাকে ধরো দুইটা বাহু দেওয়া আছে এবং এই দুইটা বাহুর মধ্যবর্তী যে কোণ থাকে এই কোণের ভ্যালুটা দেওয়া আছে, তবে সেক্ষেত্রে ওই ত্রিভুজের ক্ষেত্র সূত্র হবে হাফ ইন্টু ওই দুইটা বাহুর গুণফল ইন্টু যে কোণটা থাকবে সেই কোণের সাইনের গুণফল। ওকে, তাহলে এডি এর ক্ষেত্রফল কি? সুতরাং ত্রিভুজ এইডি এর ক্ষেত্রফল কী হবে? হাফ ইন্টু যে দুইটা বাহু দেওয়া আছে ওদের গুণফল, দ্যাট মিনস এই ইন্টু কত, এডি ইন্টু এদের মধ্যবর্তী যে কোণ আছে সেই কোণের সাইনের গুণফল। তাহলে মধ্যবর্তী কোণ কত 73, তাহলে এটা সাইনের গুণফল, তাহলে সাইন 73.74 ডিগ্রি। এটা কত আসে দেখো তো, 0.5 ইন্টু, আচ্ছা মান তো বসেনি, তাহলে ওয়েট, হাফ ইন্টু এর ভ্যালু কত 50 ইন্টু 50 ইন্টু সাইন 73.74 ডিগ্রি। এটা কত আসে দেখো, 0.5 ইন্টু 50 ইন্টু সাইন 73.74, তাহলে এটা হচ্ছে আমাদের 1200.00125। তো 0000 আছে, দ্যাট মিনস ওটা কোনো ওটা কাউন্ট করবা না, তাহলে হচ্ছে আমাদের 1200 বর্গমিটার, তাহলে 1200 মিটার স্কোয়ার। এটা কার ভ্যালু পাইছো? এটা হচ্ছে আমাদের যে ত্রিভুজ আছে সেই ত্রিভুজের ভ্যালু। ত্রিভুজের ভ্যালু তো বের করলাম, আমাদের লাগবে কার ভ্যালু? এখন লাগবে হচ্ছে এই যে আয়ত। তো আয়তের ক্ষেত্রফলের সূত্র কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। লিখি, তাহলে এর দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য হচ্ছে বিসি, তাহলে বিসি ইন্টু কত, প্রস্থ এবি। তাহলে বিসি এর ভ্যালু কত 50 ইন্টু এবি কত, এবি হচ্ছে 14, তাহলে কত আসে এটা 50 ইন্টু 14, তাহলে 50 ইন্টু 14 হচ্ছে আমাদের 700, তাহলে কত এটা 700 মিটার স্কোয়ার। তাহলে এবার পুরা যে ক্ষেত্রটা আছে পুরো ক্ষেত্রের ক্ষেত্রফল কত? সুতরাং ক্ষেত্রটির ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে কি আমাদের এই যে চতুর্ভুজ আছে চতুর্ভুজের ক্ষেত্রফল এবং এই যে ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কি হবে? এটা হচ্ছে এ বি সি ডি, তাহলে এ বি, সরি এটা এবার না, এ বি সি ডি এবং ত্রিভুজ এ ডি ই এর ক্ষেত্রফলের যোগফলের সমান, ঠিক না? ক্ষেত্রফলের যোগফল। তাহলে এ বি সি ডি এর ক্ষেত্রফল কত? এ বি সি ডি এর ক্ষেত্রফল হচ্ছে আমাদের 700, তাহলে এটা হচ্ছে 700 যোগ
এবিসি আর এ ডি ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1200 যোগ করলে কত হবে? 1900 মিটার স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের আনসার। ঠিক আছে, বুঝছো আশা করি। এবার কত হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। কী বলছে? সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা, খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন বলছে। কী করবা দেখি, আমরা ত্রিভুজটা আঁকি। হ্যাঁ, তাইলে ধরো ত্রিভুজটা এখানে এঁকে উপপাশে কপি করে নিয়ে যায়। তাহলে দেখো তো এখানে তোমার এই ভ্যালুটা কত? এইটা হচ্ছে আমাদের 50 মিটার। এইটা কত? এটা হচ্ছে আমাদের 50 মিটার। এটা জানি না। ধর যে বি বাহু, এটা কী ধরনের ত্রিভুজ? ধরো আমরা ধরি এটা এবিসি ত্রিভুজ না, আর বাধ্য যেটা দেওয়া আছে আমরা এটা দিয়ে কাজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের এ ডি ই ত্রিভুজ, এ ডি ই ত্রিভুজ। এই ত্রিভুজের মধ্যে আমাদের বাহু দুইটা কত? একটা হচ্ছে 50 আর একটা 50 আর একটা হচ্ছে বি। তাহলে যেহেতু এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজ হইলে এইখানের মধ্যে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র অ্যাপ্লাই করতে পারি। ওই সূত্র অ্যাপ্লাই করে আমরা কী করতে পারি? বি এর ভ্যালু বের করতে পারি। বি এর ভ্যালু বের করে আমরা দেখব পরিসীমা। তাহলে আমাদের প্রশ্ন বলছে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। তাহলে পরিসীমা নির্ণয় করতে গেলে আমাদেরকে কী লাগবে? এই যে বি আছে, বি এর ভ্যালু লাগবে। এখন বি এর ভ্যালু তুমি কেমনে পাবো? বি এর ভ্যালু হচ্ছে, যেহেতু আমরা অলরেডি ক্ষেত্রফল জানি, হ্যাঁ, তাহলে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের যে মেইন যে ক্ষেত্রফল সূত্র আছে ওইটা অ্যাপ্লাই করে কিন্তু আমরা ক্ষেত্রফল বের করে ফেলতে পারি। তাহলে আমরা একটু কপি করি নিই এটাকে। তাহলে আমরা ক্ষেত্রফল কত বেশি বলতো এটার? যে লিখি ত্রিভুজ এডিই এর ক্ষেত্রফল, এটা ক্ষেত্রফল কত হয়েছিল? আমরা 1200 মিটার স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল পাইছিলাম। এখন এটা কী ধরনের ত্রিভুজ? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে বলো তো ভাই, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? আমরা এটার সূত্র কি জানি বলো তো? b/4 ইন্টু √ অফ 4a² মাইনাস b²। তাই এটার ভ্যালু কত বলো তো? 1200। এখানে এ কি? এ হচ্ছে যে দুইটা বাহু সমান তাদের দৈর্ঘ্য। বি কি? যে বাহুটা সমান না তার দৈর্ঘ্য। ক্লিয়ার এতটুকু? সো আমরা এই যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে কত বের করছিলাম? 1200। আবার সূত্র কি জানি? এটা। এখান থেকে আমরা বি এর ভ্যালু বের করবো। বি এর ভ্যালু বের করে দেন হচ্ছে আমরা পরিসীমা বের করবো। তাহলে বি ইন্টু √ অফ 4a² মাইনাস b² এগুলো কত? 4 ইন্টু 1200। এবার বি স্কোয়ার তো সরাইতে হবে, তাহলে কী করবা? বড় করো তো। তাহলে b² ইন্টু কত? 4a² মাইনাস b² ইকুয়াল 4 ইন্টু 1200 স্কোয়ার। তাহলে 4a² b² মাইনাস b⁴ ইকুয়াল কত? 4 ইন্টু 1200 তার উপর স্কোয়ার। 4 ইন্টু 1200 তার উপর স্কোয়ার। ওয়েট, 4 ইন্টু 1200 তার উপর স্কোয়ার। হিউজ একটা নাম্বার, সেটা হচ্ছে কত? তো গুণই শেষ করা যাবে না, বিশাল বড় নাম্বার। কারণ এই নাম্বার দিয়ে ম্যাথ করা যাবে। তারপর করি 2304 1 2 3 4 2304 1 2 3 4। তাহলে আসতেছে আমাদের 2304 1 2 3 4। এতটুকু বুঝছি? হ্যাঁ। তাহলে এবার যে b⁴ আছে, আচ্ছা এখানে এর ভ্যালু কত? এর ভ্যালু তো 50। তাহলে 50 বসাও। তাহলে 4 ইন্টু 50² ইন্টু b² মাইনাস b⁴ ইকুয়াল 2304 2 3 4। সুতরাং b⁴ সবগুলো এক পেছনে দিলাম, এটা মাইনাসে যাবে। তাহলে 4 ইন্টু 50²। তাহলে এটা আসতেছে আমাদের কত? 1 10 শতক 1000 10,000। এটা আসতে 10,000। তাহলে 10,000 b² প্লাস 2304 3 4 ইকুয়াল কত? 0। এবার কি করতে পারো? তুমি একটা কাজ করো, ক্যালকুলেটার নাও। ক্যালকুলেটার নিতে মান বের করতে পারো। মান বের করে তার মিডল টার্ম করে বা উৎপাদক বিশ্লেষণের মাধ্যমে ম্যাথটা করতে পারো। আরেকটা সহজ উপায় হচ্ছে গিয়ে, ধরো এখান থেকে ধরো এই যে b² সমান ধরো আমরা ধরি পি, ওটা ধরে করতে পারো।
যেহেতু বি টু দি পাওয়ার 4 আমরা ডাইরেক্ট বের করে সলভ করতে পারি না, সেজন্য আমরা কী করবো, ধরি বি স্কোয়ার সমান পি। তাহলে এই পুরো সমীকরণটা কী হয় এখন, পি স্কোয়ার মাইনাস একক দশক শতক হাজার অযুত 10,000 পি প্লাস 2304 1 2 3 4 কত 0। এখন কি ধরনের সমীকরণ, দ্বিঘাত সমীকরণ। সুতরাং পি সমান কী বলতো, মাইনাস বি। বি হচ্ছে এক্সের সহগ, তাহলে এক্সের সহগ কত 10,000, তাহলে কিন্তু মাইনাস বি, তাহলে মাইনাস মাইনাস কী হবে প্লাস, তাহলে প্লাস 10,000 দশক শতক হাজার ওজন, প্লাস মাইনাস ওটা বি স্কোয়ার মাইনাস 4ac। বি স্কোয়ার কত এটা, তাহলে একক দশক শতক হাজার ওজন স্কোয়ার মাইনাস 4 ইন্টু এসি, এর ভ্যালু কত এক্স স্কোয়ারের সহগ, এটা কত 1 ইন্টু সি, সি কত এটা 2304 1 2 3 4 এবার টোয়াইস এ, তাহলে প্লাস নিয়ে এটা বের হবো মাইনাস নিয়ে এটা বের হবো, তাহলে প্লাস নিয়ে যদি বের করি, প্লাস নিয়ে আরটা কী হবে মাইনাস নিয়ে, এটা মাইনাস নিয়ে, তো প্লাস নিয়ে কী আসতেছে আমাদের, পি ইকুয়াল একক দশক শতক হাজার অযুত প্লাস দুটোর ভিতরে পুরো ক্যালকুলেশন মেরে দাও, তাহলে একক দশক শতক হাজার অযুত স্কোয়ার মাইনাস 4 ইন্টু 2304 1 2 3 4, তাহলে এটা আসতেছে আমাদের কত 2800 ডিভাইড বাই কত 2, তাহলে কত আসবে এটা, যোগ একক দশক শতক হাজার অযুত ভাগ 2, তাহলে এটা হচ্ছে 6400 মাইনাস নিয়ে কত আসে, পি ইকুয়াল একক দশক শতক হাজার অযুত মাইনাস 2800 ডিভাইড বাই 2, তাহলে একক দশক শতক হাজার অযুত মাইনাস 2800 ডিভাইড বাই 2, সেটা আসতেছে 3600, কত 3600। এবার বলো তো এখানের মধ্যে যে 6400 3600 সেটা কার ভ্যালু, পি এর ভ্যালু, পি সমান কত বি স্কোয়ার, তাহলে কার ভ্যালু বি স্কোয়ার ভ্যালু। সুতরাং বি সমান কত বলতো, প্লাস মাইনাস হবে না, কেন শুধু প্লাস হবে, কারণ বি সত্যি তোমার কি দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাই এটা শুধু প্লাস, তাহলে বি হলো তো √অফ 6400। সুতরাং বি সমান কত √অফ 3600, এটা কত আসছে 6400 রুট করে দাও, এটা আসছে 60, এটা আসতেছে আমাদের 80 মিটার, এটা কত 60 মিটার। এটা কার ভ্যালু পাইছি, এটা হচ্ছে বি এর ভ্যালু পাইছি, বি এর কয়টা ভ্যালু আসছে, 2টা ভ্যালু আসছে। এখন তোমাকে প্রশ্নে বলছে যে সমদ্বিবাহু ত্রিভুজের গ্রহণযোগ্য পরিসীমা নির্ণয় করো। কী ভাই, গ্রহণযোগ্য পরিসীমা। গ্রহণযোগ্য পরিসীমা কেমনে পাবো, গ্রহণযোগ্য পরিসীমা হচ্ছে কি তোমার, আগে পরিসীমা দেখো, পরিসীমা এখানে তুমি 2টা ভ্যালু পাইতেছো, একটা হচ্ছে বি এর জন্য 80 আর একটা কত 60। এখন এখানে যে কোনো একটা হইতে পারবে, কেন, কারণ তোমার যদি 80 বা 60 যে কোনো ভ্যালুটা নাও, তাইলে তোমার যেই কোণ আছে, কোণের ভ্যালুগুলো মিলতে হবে। ত্রিভুজের 3 কোণ সমষ্টিগত 180, তাহলে অলরেডি তুমি একটা কোণ জানো, কারণ বাকি যে কোণগুলো আছে এই কোণগুলো তোমার বের করা লাগবে। এই কোণগুলো যদি বের করে দেখো যে ভ্যালুগুলো তোমার 180 মিলতেছে যোগ করে, তাহলে হবে, তাই না। তো আমরা কি করি, যে বি এর ভ্যালুগুলো আছে এটাকে আবার কপি করে নিই, তাহলে এখন আমার বি এর কয়টা ভ্যালু আছে, 2টা, একটা হচ্ছে 80 আর একটা 60। এখন এই কোণ কত, এই কোণ হচ্ছে আমাদের 73.74, ঠিক আছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর বিপরীত কোণগুলো কী হয়, সবসময় সমান হয়, এটা জানো কিনা আমি জানি না, বাট সমদ্বিবাহু ত্রিভুজের বাহুগুলোর বিপরীত যে কোণগুলো থাকে সেগুলো কী হয়, সমান হয়। তাহলে আমাদের এই যে এডি, আচ্ছা এখানে এই যে এডি আছে, এডির বিপরীত কোণটা এইটা, এবং এই এর বিপরীত কোণটা এইটা, তাহলে এই মানে 50 মিটারের বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর এই 50 মিটার বিপরীত কোণ হচ্ছে এইটা। তাহলে যেহেতু সমদ্বিবাহু এবং সমদ্বিবাহু ত্রিভুজের বিপরীত কোণগুলো কী হয়, সমান হয়। তাহলে আমরা শুরুতে এই কোণটা বের করার চেষ্টা করি, তারপর আমরা এই কোণটা বের করব, তাই না, না দরকার নেই, একটা কোণ বের করলে অটোমেটিক্যালি এটাও সেম এটার মতোই হবে। এখন আমরা কোণ একবার বের করবো 80 মিটারের জন্য, আর আরেকবার বের করবো 60 মিটারের জন্য, ঠিক আছে। তাহলে তারপর যে কোণগুলো বের হবে ওগুলোকে যোগ করে দেখবো, এগুলো 180 হয় কি না। যখনই 180 হবে তখন বলতে পারবো যে এটা একটা কি সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে।
হইতে পারবে। তাইলে শুরুতে আমরা 80 মিটার জন্য বের করবো। বি ইকুয়াল যদি 80 মিটার হয়, তাহলে বলো তো কোণ কেমনে বের করবো? আমরা কোণ এবং ক্ষেত্র সূত্র পড়ছি না, হাফ ইন্টু দুইটা কোণের গুণফল এবং তাদের মধ্যবর্তী সেই দুইটা বাহুর গুণফল এবং তাদের অন্তর্ভুক্ত যে কোণ আছে তার সাইনের গুণফল, তাই না? তো এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? 1200। তাহলে 1200 ইকুয়াল কী হবে বলো তো ক্ষেত্র সূত্র? তো মানে হাফ ইন্টু 80 জন্য বের করতেছি না, হ্যাঁ, তার মানে এই কোণটা এই বাহু এবং এই বাহু, তাহলে 50 ইন্টু 80 ইন্টু কত? মধ্যবর্তী কোণ, তাহলে মধ্যবর্তী কোণ তো এইটা, ধরো এটাকে দিলে আমরা টিটা, কত? টিটা, তার মানে কত? সাইন টিটা। তাহলে সাইন টিটা সমান কত বলো তো? সবগুলোকে একটা নিয়ে যাও, তাহলে 1200 ইন্টু 2/50 ইন্টু কত? 80। কত আসে? 1200 ইন্টু 2/50 ইন্টু 80, এটা আসছে 0.6। কত আসতেছে? এটা আসছে আমাদের 0.6। সুতরাং টিটা সমান কত? টিটা হচ্ছে সাইন ইনভার্স 0.6। তাহলে সাইন ইনভার্স আনসার এটা আসতেছে আমাদের 36.87 এত ডিগ্রি, ঠিক আছে? তাহলে যেহেতু এইটা 36.87 ডিগ্রি আসছে এবং এটা যেহেতু সমদ্বিবাহু ত্রিভুজ, তাহলে এই বাহুর বিপরীত যেহেতু এই কোণ এবং এই বাহুর বিপরীত যেহেতু এই কোণ, তাহলে এই দুটো কোণ কী হবে? সমান হবে, তাই না? হ্যাঁ। তাহলে কোণ ই সমান কী পাইছি বলো তো? কোণ AED, কোণ AED সমান কোণ ADE, কোণ ADE সমান কত? 36.87 ডিগ্রি। এখন আমরা কি জানি একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180। তাহলে এই তিনটা যোগ করে দেখি এটা 180 হয় কি না, তাই না? তাহলে এটা একটু কপি করে নিয়ে আসি। যোগ এই কোণটা, এটা কত? কোণ EAD, কোণ EAD। তাহলে AED কত? 36.87 প্লাস 36.87 প্লাস EAD কত? EAD 73.74। এবার সবগুলো যোগ করে দিয়ে 180 হয় কিনা, তাহলে 36.87 প্লাস 73.74, সেটা আসতেছে আমাদের 147.48। কত? 147.48 ডিগ্রি, নট ইকুয়াল কত? 180। তো যদি যেহেতু এটা 180 হয় নাই, তার মানে তুমি 80 ডিগ্রি নিয়ে কোনো ত্রিভুজ বানাইতেই পারবো না, কোনো সমদ্বিবাহু ত্রিভুজ তুমি বানাইতে পারবো না যার একটা বাহুর দৈর্ঘ্য 80 মিটার। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে এই 80 নিয়ে কোনো ত্রিভুজ হবে না। তো 80 নিয়ে যদি কোনো ধরনের ত্রিভুজ না হয়, তবে সেক্ষেত্রে তো এর পরিসীমাই তো পাবো না। ত্রিভুজ যদি না থাকে, ত্রিভুজের পরিসীমা পাবো কোনো দিনও তো না। তাহলে 80 নিয়ে তোমার কোনো ধরনের ত্রিভুজ হবে না। এবার আসা যাক 60 নিয়ে কি হয় কি না। আমরা এখন এটা দেখব। তাহলে B = 60 হলে সেম এর ক্ষেত্রফল কী হবে? 1200 ইকুয়াল, এবার কত? এবার 60, 1200 ইকুয়াল হাফ ইন্টু দুই বাহুর গুণফল, দুই বাহু কত? এই 50 এবং এই 60, তাহলে 50 ইন্টু 60 ইন্টুতে মধ্যবর্তী কোণের সাইনের গুণফল, তাহলে মধ্যবর্তী কোণ কত? 80 জন্য ধরছিলাম টিটা, 80 জন্য কত? টিটা। তাহলে 60 জন্য কী ধরবো? ধরো সাই, সাইন সাই, ঠিক আছে? তাহলে সাইন সাই সমান কত? 1200 ইন্টু 2/50 ইন্টু 60। তাহলে আমরা যে বের করি এটা, তাহলে আমাদের কত আসছে? 1200 ইন্টু 2/50 ইন্টু 60। তাহলে এটা আসতেছে আমাদের 0.8। কত? 0.8। সুতরাং সাই সমান কত? সাই সমান হচ্ছে আমাদের সাইন ইনভার্স 0.8। সাইন ইনভার্স আনসার। তাহলে এটা আসতেছে আমাদের 53.13। কত? এটা আসতেছে আমাদের 53.13 ডিগ্রি। তাহলে এবার এইখানে যে সাইয়ের ভ্যালু, তারপর EDA, এখানে যে সাইড এই দুইটা কী হবে? সেম হবে। কেন? কারণ সমদ্বিবাহু ত্রিভুজের বাহুর বিপরীত মানে সমান সমান বাহুর বিপরীত কোণগুলো কী হয়? সমান হয়। তাহলে আমরা এই জিনিসটা কপি করে নিয়ে আসি এখানে। এখানে বলতো AED এটা কত? 60, এটার ভ্যালু কত? 53.13 প্লাস ADE এই কোনটা? এটা কত? এটাও 60,
তো এটা ভ্যালু কত 53.13 প্লাস ইএডি কত 73.74 এটা কত আসে তাহলে 53.13 প্লাস 73.74, তো এটা আসতে আমাদের 181, কত 181 মানে হচ্ছে প্রায় 180 সমান, কত প্রায় 180 সমান, ঠিক আছে। 53.13 আচ্ছা আমি ভুল করছি না, 53.13 আচ্ছা আমাদের 74 দিয়ে দিয়েছে, সরি এটা 73 হবে, হ্যাঁ 180 আসতে বরাবর 180 আসছে, এটা কত 180, এটা হচ্ছে আমাদের 180 ডিগ্রি। এখন ত্রিভুজ 3 কোণের সমষ্টি হতে 180 ডিগ্রি, তাহলে আমরা কি করছি এই তিনটা যোগ করে দেখতে কত 180 আসছে, কার জন্য আসছে যখন আমাদের বি এর ভ্যালু 60 ডিগ্রি ছিল তখন, তাহলে 60 ডিগ্রি নিয়ে কি করা যাবে, ওটা ত্রিভুজ উৎপন্ন করা যাবে। আর যখন যদি এটা ত্রিভুজ উৎপন্ন করা যায় তখন কি হবে, তার পরিসীমা থাকবে। সুতরাং পরিসীমা কত, সুতরাং পরিসীমা কত আছে, সবগুলো বাহুর যোগফল, তাহলে বাহু কত 3টা, তাহলে 50 প্লাস 60 কত হয় 160 মিটার। এটা হচ্ছে আমাদের পরিসীমার মান, ঠিক আছে। কত এত, এটা কি মিটার দিচ্ছিলাম আমরা সবগুলো মিটার, তাই এটা কত কত মিটার। তাহলে এই ছিল আমাদের আজকের ম্যাথ। আজকের ক্লাসটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুর সাথে শেয়ার করিও। আল্লাহ হাফিজ।